ওদিকে তাকিয়ে দেখো ধোয়া তুলসী পাতা উল্টেও খেতে পারে না ভাজা মাছটি। আহা অসহায়। এ আমার কথা নয়, শঙ্খ ঘোষের কথা। এখন যাদবপুর কাণ্ডের পর থেকেই আমরা একটাই কথা বলছি, ধোয়া তুলসী পাতা কেউ নয়। শিক্ষামন্ত্রীর গাড়িতে ছাত্রের রক্তাক্ত হওয়ার ঘটনা যতটা নিন্দনীয়, ততটাই নিন্দনীয় গর্বের বিশ্ববিদ্যালয় হামলা এবং তারপরে ভাঙচুর আর আগুন ধরানো। ক্যাম্পাসকে মাওবাদী ঘাঁটি বলে দেগে দেয়াটা যতটা আপত্তিকর, ততটাই আপত্তিকর ক্যাম্পাসে প্রাক্তনীদের অবাঞ্ছিত দাপাদাপি। সবার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠবে এই অনুষ্ঠানে। প্রথম প্রশ্ন, টায়ার চলে গেলে মাথা তো থেঁতলে যাওয়ার কথা, কিন্তু শুধু চোখে চোট কেন? স্কুটার তত্ত্বের পর এবার আহত ছাত্রের আঘাত নিয়ে প্রশ্ন তৃণমূলের। একই ঘটনায় এত ঘন ঘন থিওরি বদল করে শাসক দল কি নিজেদেরই অস্বস্তি বাড়াচ্ছে না? দ্বিতীয় প্রশ্ন, বারবার বলা হলেও গাড়ির গতি কমানো হয়নি। হাসপাতালের বেডে শুয়ে অভিযোগ আহত ছাত্রের। ওই গাড়ির ধাক্কাতেই ছেলে আহত হয়েছে, কিন্তু ওটা দুর্ঘটনা বললেন স্বয়ং ইন্দ্রানুজের মা। কবে আসল সত্যিটা সামনে আসবে? তৃতীয় প্রশ্ন, আহত ছাত্রের পরিবারকে ফোন করে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রী। ছাত্রদের বিরুদ্ধে মিথ্যে মামলা তুলে নিলেই প্রমাণ হবে সত্যি অনুতপ্ত কিনা, বললেন ইন্দ্রানুজের বাবা। কিন্তু আহত ইন্দ্রানুজের বিরুদ্ধে শ্লীলতাহানি আর ছিনতাইয়ের মামলা হলো কোন যুক্তিতে? এ প্রশ্ন তো উঠবেই। চতুর্থ প্রশ্ন, আগামী দিনে যাদবপুরের ভেতরে সার্জিক্যাল স্ট্রাইক হবে এবং সেটা খুব ভয়ঙ্কর, হুমকি এবিভিপি। আসুক না, যাদবপুর জবাব দিতে তৈরি। পাল্টা চ্যালেঞ্জ এসএফআই এর। আবার কি তবে অশান্ত হতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়? পঞ্চম প্রশ্ন, তৃণমূল আর বামেদের বাইনারি তৈরির চেষ্টা হচ্ছে যাদবপুরে। তৃণমূল এসএফআই, তলে তলে ফিশ ফ্রাই, আক্রমণে এবিভিপি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাজনীতির জল কি ক্রমশ আরো ঘোলা হচ্ছে? তবে শুরুতেই দেখাবো গতকাল স্কুটারের ধাক্কার পর আজ আহত ছাত্রের আঘাত নিয়েই একেবারে প্রশ্ন তুলল তৃণমূল। সরাসরি প্রশ্ন দেখুন। চোখের ওপর থেকে টায়ার চলে গেলে মাথা তো থেতো হয়ে যাওয়ার কথা, কিন্তু শুধু চোখে চোট লেগেছে। ওটা গাড়ির খুব ভারী ধাক্কায় থেঁতলে গেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষামন্ত্রীর গাড়িতে পিষ্ট হয়ে ছাত্রের আহত হওয়ার অভিযোগ উঠেছে। চোখে আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি ইংরেজি অনার্সের প্রথম বর্ষের ছাত্র ইন্দ্রানুজ রায়। এই পরিস্থিতিতে আহত ছাত্রের পরিবারকে ফোন করে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কিন্তু উল্টো দিকে শিক্ষামন্ত্রীর গাড়ি চাপার অভিযোগ খারিজ করতে মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে তৃণমূল। সোমবার স্কুটার তত্ত্ব তোলার পর এবার আহত ছাত্রের আঘাতের ধরন নিয়ে প্রশ্ন তুলল তারা। যদি চোখের ওপর দিয়ে টায়ার যেতে হয়, স্বাভাবিক বুদ্ধিতে যেটা বলে, আমাদের চোখকে টায়ারকে টাচ করতে হলে তার আগে কমপক্ষে নাকের হাড়, কপালের হাড় এবং গালের এই উঁচু অংশের হাড়কে ভাঙতেই হবে, কারণ চোখ এই তিনটের মাঝখানে অবস্থিত। কিন্তু তার কি নাকের হাড় ভেঙেছে, কপালের হাড় ভেঙেছে, গালের হাড় ভেঙেছে? না। তার মানে চোখের ওপর দিয়ে টায়ার যাওয়ারও গল্প সত্য নয়, বডির ওপর থেকে গাড়ি যাওয়ারও গল্প সত্য নয়। যদিও হাসপাতালের বেডে শুয়ে আহত ইন্দ্রানুজ রায় এদিনও জানিয়েছেন সেদিন বারবার বলা সত্ত্বেও গাড়ির গতি কমানো হয়নি। গাড়িটা চলতে শুরু করার পর আমরা স্লো ডাউন করতে বলতে স্লো ডাউন করেন না। চিকিৎসাধীন পড়ুয়ার আঘাতের ধরন নিয়ে তৃণমূল যে প্রশ্ন তুলছে তা সরাসরি খারিজ করে দিয়েছেন আহত ছাত্রের মাও। ডাক্তারকে আমি আজকে সরাসরি জিজ্ঞেস করেছি আঘাতটা কিসের। তো উনি বলেছেন যেটা ফাইন কাট নয়, এটা একটা স্ম্যাশ। কোনো ভারী কিছুর ধাক্কা লাগলে থেঁতলে যাওয়া যাকে বলে, চোখের সাইডটা থেঁতলে গেছে। তো আড়াআড়ি সে শুয়ে রয়েছে, তার উপর দিয়ে এত বড় একটা গাড়ি গিয়েছে, তারপরেও সেই ব্যক্তির শুধুমাত্র চোখে চোট লেগেছে। এটা কি করে সম্ভব? কোন অঙ্কে সম্ভব? এটা ডাক্তার যা অভিমত দিয়েছেন যে এটা থেঁতলে যাওয়া জিনিস, কাঠ নয়। কোনো ভারী কিছুর ধাক্কা লাগলে এভাবে থেঁতলানো সম্ভব। শেষ অবধি যখন পড়ুয়ার আঘাতের ধরন নিয়েও ওরা কৃষ্ণেন্দু অধিকারী ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, কথায় বলে ছবি কথা বলে, কিন্তু বঙ্গ রাজনীতিতে এখন ছবি তর্কও করে এবং ছবি নিয়ে লাগাতার পরস্পর বিরোধী তর্ক করেন রাজনীতির কুশীলবরা। তবে আবার বলবো, যাদবপুরে শনিবারের ঘটনায় কারুর ভূমিকায় প্রশ্নের ঊর্ধ্বে নয়, আর সেই প্রশ্নগুলোই উঠবে আমাদের আজকের এই বিশেষ পর্বে। আমি প্রথমেই বলবো যে গোলপোস্ট পাল্টে যাওয়ার কথা কেন বারবার বলছি, যে দেখুন, গাড়ির ধাক্কায় ছাত্রটি আহতই হয়নি, আহত হয়েছে পাশে স্কুটারের ধাক্কায়। 24 ঘন্টা পর তৃণমূল এই প্রশ্নটা তুলেছিল। ইন্দ্রানুজের আঘাতের ধরন নিয়ে আজকে একেবারে স্পষ্ট শাসক দল প্রশ্ন তুলেছে এবং এই প্রশ্ন তুলেছে সরাসরি যে গাড়ির ধাক্কায় সত্যি পড়ে গেলে কেন মাথা গুঁড়িয়ে গেল না,
কেন নাকের হাড় ভাঙলো না, ইত্যাদি ইত্যাদি। যেন বাঁ চোখের আশেপাশে 14টা স্টিচ কোনো বিষয় নয়, বাঁ হাতে বা পায়ে যে আঘাতগুলো লেগেছে সেগুলো কোনো বিষয় নয়। আমরা একটা জায়গায় মনে হয় সবাই একমত হব, যারা দেখছেন এবং স্টুডিওতে যারা আছেন, যে এই ছেলেটি তাড়াতাড়ি খুব দ্রুত সুস্থ হয়ে উঠুক। কিন্তু আমি অনির্বাণের কাছে যাব। অনির্বাণ, যে ছবিটা নিয়ে দেবাংশু প্রশ্ন করলো, গণশক্তিতে এই ছবি ছাপা হয়েছে, নিঃসন্দেহে শতরূপ তার জবাব দেবে, কিন্তু দ্য ফ্যাক্ট ইজ এই ছবি গণশক্তি ছাড়া আর কিন্তু কোনো সংবাদ মাধ্যমে বা সংবাদপত্রে আমাদের চোখে পড়েনি। বরঞ্চ গতকাল ফ্রেম বাই ফ্রেম যে ন্যারেটিভটা তৃণমূলের দিক থেকে এসেছিল, তাতে মন্ত্রীর গাড়ির পিছনে ছিল এই ইন্দ্রানুজ এবং সামনে ছিলই না। তাহলে কি সেই ব্যাখ্যাটা থেকে তৃণমূল সরে এলো? পোডিয়ামে প্লিজ। যে গণশক্তির ছবি নিয়ে কথা হচ্ছে, এই গণশক্তিতেই কিছুদিন আগে চীনের একটি ছবিকে দিল্লির প্রকাশ কারাতায় সীতারাম ইয়েচুরির মৃতদেহ সামনে বাও ডাউন করছেন এরকম ছবি বলেও ছাপা হয়েছিল। এবং যে ছবি সিপিএমের একাধিক নেতা তারা পোস্ট করেছেন, সেই ছবিটা দেখে বোঝা যাচ্ছে এটা কোনো একটা ভিডিও থেকে ওই ফ্রেম ক্যাপচার স্ক্রিন গ্র্যাব করে তোলা। অতএব প্রশ্ন সংগতভাবেই উঠেছিল যে ভিডিওটি কোন চ্যানেলের ভিডিও, কোথা থেকে এলো, সেই ভিডিওটা দেখান। সেই ভিডিও আজ অবধি তারা কেউ দেখাতে পারেননি। বোঝাই যাচ্ছে ছবিটা ভুয়ো ছবি। কিন্তু তার মানে ইন্দ্রানুজ একজন ছাত্র, তার আঘাত পাওয়া সেটা গাড়ির ধাক্কায় কিভাবে পেয়েছেন, সাইডে স্কুটারে ধাক্কা খেয়েছেন কি না, তার এইগুলোর থেকে অনেক গুরুতর প্রশ্ন হচ্ছে তার আঘাতটা যে লেগেছে এটা তো বাস্তব। এবং আমরা কোনোভাবেই তার রাজনৈতিক মত বা পথ দিয়ে তার এই আঘাত লাগাকে জাস্টিফাই করতে পারি না, পারা সম্ভব নয়। সেই মুহূর্তে দাঁড়িয়ে সেইখানে যিনি গাড়ির চালক ছিলেন, গাড়ির মধ্যে আরও যারা উপস্থিত ছিলেন মন্ত্রী সহ, তারা সেই সমবেত আক্রমণের মুখে পড়ে কি তাদের মানসিক অবস্থা ছিল আমি বলতে পারবো না। সে গাড়ির চালক যদি সেই সময় গাড়ি না চালাতেন, কেউ কোনো রকম আহত যদি না হতেন ছাত্ররা, তাহলে যে সবচেয়ে ভালো হতো এটা নিয়ে আমরা একমত। কিন্তু তার উল্টো দিক রয়েছে, যেটা মন্ত্রী নিজেও বলেছেন, যে তারা যে ধরনের আক্রমণের মুখে পড়েছিলেন, চালক নিজে যে আক্রমণের মুখে পড়েছিলেন, কাঁচ ভেঙে পড়া, তার ওপর তিনি আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, সেটাও কিন্তু আমাদের ভেবে দেখা দরকার। কিন্তু যে চালক যিনি ছিলেন তিনি তৃণমূলের কেউ নন, তিনি নেতা নন, মন্ত্রী নন, একজন শ্রমজীবী মানুষ। তিনি সেই সময় ঘাবড়ে গেছিলেন কিনা সেটা আপনারা তার থেকে জিজ্ঞাসা করে দেখতে পারেন, সেটা তার বিষয়। কিন্তু মূল জায়গাটা হলো যে যাদবপুর ইউনিভার্সিটিকে আমরা যে ব্যতিক্রমী একটি ইউনিভার্সিটি হিসেবে জানি, সেটা শুধুমাত্র তার মেধা চর্চার উৎকর্ষ কেন্দ্র হিসেবে একমাত্র নয়। এটা ঘটনা যে গোটা বিশ্বজুড়ে যতগুলি প্রথম সম্ভবত 500টি ইউনিভার্সিটি রয়েছে, তার মধ্যে বাংলার একমাত্র ইউনিভার্সিটি যাদবপুর ইউনিভার্সিটি। বাঙালির গর্বের জায়গা, বাংলার গর্বের জায়গা, এবং একই সঙ্গে ব্যতিক্রমী রাজনীতির যে চর্চা, সেটা কিন্তু আমরা যাদবপুরকে দেখে শিখেছি, যাদবপুরকে দেখে জেনেছি। এবং তারা কেন ব্যতিক্রমী তার একটা অন্যতম কারণ হলো যে তারা মত প্রকাশের অধিকার, মুক্ত চিন্তার অধিকারকে সোচ্চারে স্বীকৃতি দিয়েছে। তারা যেমন বরাবর শাসকের বিরুদ্ধে দাঁড়িয়েছে, ক্ষমতার বিরুদ্ধে দাঁড়িয়েছে, একই সঙ্গে তারা তাদের মধ্যেকার ভেতরে যত ছাত্র সংগঠন রয়েছেন বা বিভিন্ন মানুষজন রয়েছেন, তাদের বিভিন্ন রাজনৈতিক মত সেটা তারা মুক্তভাবে চর্চা করেছেন। কোনোভাবেই বিরোধী মতকে চেপে দেবো, গায়ের জোরে পিষে মারবো, এইটা যাদবপুরের রীতি বা ইতিহাস ছিল না। যাদবপুরের গর্বের কারণ এটা নয় যে সেখানে ভিন্ন মত প্রকাশ করতে গেলে প্রহারেণ ধনঞ্জয় হয়, বরং গর্বের কারণ ছিল এইটা যে সেখানে আপনি একদম বিপরীত মত প্রকাশ করেও সুস্থ স্বাভাবিকভাবে বেরিয়ে আসতে পারবেন। কিন্তু আমরা সেদিন কি দেখলাম, শনিবারের ঘটনা কি দেখলাম, ওয়েবকুপার একটি সেমিনার আয়োজন করা হয়েছে, তারপরে তাদের এজিএম ছিল। সেমিনার ছিল কি নিয়ে? শিক্ষায় গৈরিকীকরণের প্রভাব নিয়ে। তার বিরুদ্ধে যদি কারো মত থেকে থাকে, সেটা এবিভিপির থাকতে পারে, সেটা বিজেপির থাকতে পারে, এসএফআই এর কেন হঠাৎ মনে হলো শিক্ষায় গৈরিকীকরণে আলোচনা করা যাবে না, অতএব হামলা চালাও, এইটা কিন্তু যাদবপুরের গরিমা বৃদ্ধি করে না। যাদবপুরের গরিমার জায়গাটা ভিন্ন মত প্রকাশের অধিকার নিয়ে, সেইটাকে দলিত করা নয়, সেটাকে পেশাই করা নয়। সেইখানে ওয়েবকুপার যে সভাস্থল, সেখানে আক্রমণ করে অধ্যাপকদের হেনস্থা করে, যার একাধিক ভিডিও আপনারাই দেখিয়েছেন, আমি সেখানে ছিলাম না, এইটা করে সেখানকার ছাত্রছাত্রীরাই তারা ভেবে দেখুন যে এতে তাদের ইনস্টিটিউশনের গরিমা বাড়লো কিনা। এক, দুই, তার মানে এবিভিপি বা বিজেপি যেটা করছে, যেটা দেশদ্রোহীদের আঁকড়া, এইটা তারা যেন না ভেবে বসেন যে এইটাকে আমরা এনকারেজ করবো, এটাকে আমরা অ্যালাউ করবো। ওই ভুলটা দয়া করে করবেন না। যাদবপুর থাকবে যাদবপুরেই, কিন্তু যে গন্ডগোল এসএফআই সিপিএম পাকিয়েছে সেটার ব্যবস্থা নিশ্চিতভাবে রাজনৈতিকভাবে হবে। এবিভিপি বিজেপিকে কোনো জায়গা ছাড়া হবে না।
ধন্যবাদ অনির্বাণ। আর মুশকিলটা হচ্ছে অনির্বাণ প্রথম 1 মিনিটে যেটা বললো সেটা হচ্ছে শাসক দলের তরফ থেকে, সেইটা যদি বলা হতো তাহলে তো বিশেষ কিছু বলার থাকে না, কিন্তু তা তো বলা হয়নি। কিন্তু সোজা কথা, আমরা কোদালকে কোদালই বলবো। আমি বলছি নন্দীগ্রামে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির আঘাত নিয়ে রাজ্য জুড়ে, কার্যত দেশ জুড়ে চর্চা হচ্ছে, তখন তৃণমূল বারবার বলছিল যে আঘাত নিয়ে চর্চাটা হচ্ছে রুচির বাইরের বিষয়। যারা করছেন বিরোধীরা, তারা স্বয়ং মুখ্যমন্ত্রীর একটা আঘাত নিয়ে চর্চা করতে পারেন না। আমার এই বক্তব্যের সঙ্গে আমি দ্বিমত নই, কিন্তু পাশাপাশি যে ছেলেটা 14টা স্টিচ নিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে, তার আঘাত নিয়ে সরাসরি কেন মাথাটা গুঁড়িয়ে গেল না, অথবা কেন তার চোখের আঘাতটা এই রকম নয় ওই রকম, নাকের হাড়টা কি করে আস্ত রইল, এটা যদি ওইটা যদি রুচির বাইরের হয়, এটাও তো রুচির বাইরে, এ তো পরিষ্কার বলতে হবে। কিন্তু পাশাপাশি শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় পড়েছিল, স্বয়ং ব্রাত্য বসু বলছেন, কি বলছেন, এক যে তার খারাপ লেগেছে, 2 হচ্ছে চালক কম বয়সী ছেলে ভয় পেয়ে গেছিল, 3 ছাত্রদের আহত হওয়াটা কাম্য ছিল না। আজকে তার বাবা এবং মাকে ফোনও করেছেন শিক্ষামন্ত্রী, দুঃখ প্রকাশ করেছেন। তাহলে বটম লাইনটা কি দাঁড়ালো, যে ইন্দ্রানুজ শিক্ষামন্ত্রীর গাড়িতেই আহত হয়েছে। এই পার্টটা নিয়ে কি খুব সংশয়ের জায়গা আছে, কিন্তু সংশয় এবং প্রশ্ন তুলছে শাসক দল এবং অফিসিয়াল প্রেস কনফারেন্স করে। আমাদের খটকাটা ঠিক সেই জায়গায়। আমার পরের বক্তা শতরূপ ঘোষ, শতরূপকে বলতে হবে যে এই যে ছবিটা গণশক্তির লিড হিসেবে ছাপা হয়েছিল রবিবার, এই ছবিটা যেটা দিয়ে আজকে ফটোশপ করা হয়েছে বলে কার্যত অভিযোগ তুলেছে তৃণমূল, আমি কিন্তু পরিষ্কার আমাদের টেকটা এখানে বলতে চাই, আমাদের ফুটেজের সঙ্গে এই ছবিটা আমরা মিলিয়ে দেখেছি, গণশক্তির এই ছবিটা মিলছে না। অর্থাৎ আমাদের কোনো সন্দেহ নেই যে গাড়ির ধাক্কায় ওই ইন্দ্রানুজ ছেলেটি ও পড়ে গেছে, সেটা পরিষ্কার আমাদের ফুটেজে দেখা যাচ্ছে, কিন্তু গাড়ির নিচে এইভাবে নয়। এইখানে আমাদের খটকাটা। শতরূপের সময় শুরু এখন। দেখুন সুমন দাস, ঘটনাটা হচ্ছে সেদিন ব্রাত্য বসুর ছাত্রের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার মহৎ পরিকল্পনা আছে, যেহেতু না এবিপি আনন্দ আগে থেকে জানতো না গণশক্তি, অতএব আমার বিশ্বাস দুটো মিডিয়া হাউসের কারোরই আগে থেকে সাংবাদিকরা কোনো উপস্থিত ছিল না। ঘটনাটা ঘটার পরে ওখানে উপস্থিত মানুষেরা যে ছবি যে ভিডিও সার্কুলেট করেছেন এবং সেই দিন সন্ধ্যে থেকেই সেটা প্রচারিত হয়েছে বিভিন্ন শতরূপ, একেবারে ঘটনাটা উল্টো, তুমি শেষ করে নাও, আমি তারপরে ব্যাখ্যাটা দেব। একেবারে উল্টো বিভিন্ন চ্যানেলে প্রাথমিকভাবে, এমনকি আপনাদের চ্যানেলেও ঘটনাচক্রে সেদিন সন্ধ্যাবেলা 6টার সময় আমি উপস্থিত ছিলাম, এবং একেবারে ওই জায়গা থেকে, ওই স্পট থেকে ওই ছেলেটা মাথায় হাত দিয়ে কাঁদছে এবং একজন ছাত্রী তাকে পাশে সামলানোর চেষ্টা করছে, ওই ভিডিও থেকে শুরু করে একাধিক ভিডিও আপনাদের চ্যানেলেও ওই ঘটনাস্থল থেকে সার্কুলেট করা আপনারা দেখান। তারপরে ডেফিনেটলি আরও তারপরে ঘটনা যখন ঘটেছে তখন আরও সাংবাদিকরা গেছেন, সংগ্রহ করে থাকবেন। এক কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে যেটা আমি সুমনদার সাথে একমত হয়েই বা এক্সটেন্ড করেই বলবো, তা হচ্ছে যার গাড়ির তলায় ছেলেটা চাপা পড়েছে, সে যেখানে ফোন করে বলে দিয়েছে যে আমার গাড়ির তলায় চাপা পড়েছে, ইচ্ছাকৃতভাবে হোক কি অনিচ্ছাকৃতভাবে হোক, তারপরে কোথাকারকে তৃণমূলের মুখপাত্র থেকে শুরু করে কে এসে কি প্রেস কনফারেন্স করছে তার কি মূল্য আছে আমরা জানি না। তবে আমি খুবই খুশি আজকে দেবাংশু এটাকে নিয়ে একটা প্রেস কনফারেন্স করায়, কেননা যে কোনো সিরিয়াস আলোচনার মধ্যে একটুখানি ছ্যাবলামি আমি সবসময় পছন্দ করি। কিন্তু কথাটা হচ্ছে আমি অবাক নই, দেবাংশু আজকে বলছেন যে চাপা পড়ে গেছে, রান ওভার করে দিয়েছে, তার ভিডিও দেখতে চাই। এখন ঘটনাটা হচ্ছে এরা তো সন্দেশখালির ঘটনার পরে ধর্ষণের ভিডিও দেখতে চেয়েছিল, বলেছিল ভিডিও আছে, ধর্ষণ করার কি প্রমাণ আছে, ধর্ষণ হয়েছে, জুই বিশ্বাস বলেছিল তৃণমূলের, আপনাদের মনে থাকবে। যারা ধর্ষণের ভিডিও দেখতে চায় তারা অ্যাক্সিডেন্টের ভিডিও দেখতে চাইবে কি, মানে কি বলবো, রান ওভার করে দেওয়ার ভিডিও দেখতে চাইবে, তাতেই বা অবাক হওয়ার কী আছে। কিন্তু আমার প্রশ্নটা এইখানে, সেদিন এই ঘটনা ঘটার পর থেকে আজকে পর্যন্ত ওখানে উপস্থিত তৃণমূলপন্থী একজন অধ্যাপক বলেছিলেন যে ইন্দ্রানুজ বলে এই ছাত্রটি বা যাদবপুরের কোনো ছাত্র ওখানে মহিলাদের শ্লীলতাহানি করছিল, তারা স্লোগান দিচ্ছিল, গাড়ি চাপড়াচ্ছিল, এই করছিল সেই করছিল, হাজারটা অভিযোগ শুনেছি। শ্লীলতাহানির কোনো অভিযোগ ওখানে উপস্থিত শিক্ষামন্ত্রী থেকে শুরু করে তার সঙ্গে তার দলের লোকজন যারা ছিলেন কেউ অভিযোগ করেছিলেন। তাহলে কেন আজকে হাসপাতালের বিছানায় শুয়ে আছে যে ছেলেটা আহত হয়ে, সেই ছেলেটার নামে শ্লীলতাহানির এফআইআর রুজু করা হলো পুলিশের পক্ষ থেকে বা তৃণমূলের পক্ষ থেকে? 7টা মামলা হলো এই ছেলে মেয়েগুলোর বিরুদ্ধে। এদিকে একটা গাড়ি ছাত্রকে ধাক্কা দিয়ে চলে গেল, ইচ্ছাকৃতভাবে হোক অনিচ্ছাকৃতভাবে হোক, ক্ষমতার গরম থেকে হোক না কেন, তার বিরুদ্ধে একটা এফআইআর কেন এখনো অবধি পুলিশ গ্রহণ করলো না? আপনি যার বাবাকে ফোন করে ক্ষমা চাইছেন, দুঃখ প্রকাশ করছেন, সেই ছেলেটার নামে শ্লীলতাহানির অভিযোগ করাচ্ছেন, আমাদেরকে এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে বরদাস্ত করতে হবে। এবং দেখুন এবিভিপির কথা গতকাল সন্ধ্যাবেলা আমি বুঝলাম না, সকাল থেকে ধর্মঘট, ইউনিভার্সিটি স্ট্রাইক ডেকেছিল, এসএফআই সহ হয়তো আরও কিছু বামপন্থী সংগঠন তারা বিক্ষোভ ইত্যাদি করেছিলেন। তৃণমূল স্বাভাবিকভাবেই রাজনৈতিকভাবে তার বিরোধিতা করবে, যদিও বিরোধিতার চেহারাটা খুব একটা রাজনৈতিক ছিল না, মারধর, পুলিশকে সঙ্গে নিয়ে গুন্ডামি সবই দেখেছি। যাই হোক না কেন, হঠাৎ করে সারাদিন ধরে সব হয়ে যাওয়ার পরে ভোর সন্ধ্যেবেলা যখন ইউনিভার্সিটি শেষ করে লোকের বাড়ি গিয়ে বাড়ি চলে যাওয়ার সময় হয়ে গেছে,
তখন হঠাৎ কেন এবিভিপির মনে হলো যে আরে ভাই সারাদিন বামপন্থীদের সঙ্গে তৃণমূলের লড়াই চললো, যাই সন্ধ্যাবেলা আমরা একটু গিয়ে পেঁয়াজি মেরে আসি। কেন ওদের এটা মনে হলো, কী করতে ভর সন্ধ্যাবেলা যাদবপুরে গেলেন আমি বুঝলাম না। তবে আমি শুভেন্দু অধিকারী থেকে শুরু করে যে কতগুলো বক্তব্য বিজেপির নেতাদের কাছ থেকে শুনলাম যে দেশদ্রোহের ঘাঁটি হয়ে গেছে ওটা, এইসব বিক্ষোভ হচ্ছে, সার্জিক্যাল স্ট্রাইক করে দেবো। শুভেন্দু অধিকারী আবার বললেন যৌথ বাহিনী ওখানে নামিয়ে দিতে হবে। দেখুন, আমি এটা বলেই আমার কথা শেষ করছি সুমনদা, এই ধরনের একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে তাদের ক্ষোভকে অ্যাড্রেস করার তিনটে কায়দা আছে, মানে দুটো কায়দা আছে। এক, আপনি ভালো করে পঠন পাঠন নিশ্চিত করতে পারেন, ছাত্র সংসদ ভোট করাতে পারেন, আপনি সেখানে পড়াশোনার পরে যাতে নিয়োগের নিশ্চয়তা থাকে তার ব্যবস্থা করতে পারেন, রাজ্যকে সেইভাবে চালাতে পারেন। অথবা দুই, সেখানে যৌথ বাহিনী ঢুকিয়ে দিতে পারেন। প্রথম পথটা হচ্ছে বামপন্থীদের পথ, দ্বিতীয় পথটা বিজেপির পথ। বাংলা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আগামী দিনে যে পথটাকে ঠিক মনে করবেন তারা সেই পথের পাশে দাঁড়াবেন, সেই পথে চলবেন, আমাদের বিশ্বাস। ধন্যবাদ শতরূপ। আমি এখানে বলে নেব, প্রথমটা আমি কেন শতরূপকে বাধা দিয়ে বললাম যে এটা সম্পূর্ণ অন্য টেক, সেটা হচ্ছে এটা একটা ঘোষিত কর্মসূচি ছিল, শিক্ষামন্ত্রীর যাওয়ার কথা ছিল এবং সেখানে এই ঘটনার বহু আগে থেকে এবিপি আনন্দের প্রতিনিধি আমার সহকর্মী উপস্থিত ছিলেন। শুধু এবিপি আনন্দ নয়, একাধিক সংবাদপত্র এবং ভিজুয়াল মিডিয়া, একাধিক টেলিভিশন চ্যানেলের প্রতিনিধিরা ছিলেন। সম্ভবত গণশক্তি ছিলেন কিনা আমি জানি না, সম্ভবত থাকার কথা, কারণ ছিল না। তার কারণটা হচ্ছে ঘোষিত কর্মসূচি নিশ্চয়ই ছিল, কনফারেন্সে যাবেন এটা ঘোষিত কর্মসূচি ছিল, গাড়ি চাপা দেবেন এটা তো ঘোষিত কর্মসূচি ছিল না। জানলে ডেফিনেটলি গণশক্তি থাকতো। ব্রাত্য বসুর কনফারেন্সগুলো আমরা কভার করি না, আপনারা কভার করেন। আমার সুমন তাতে আমার মনে হয় আপত্তি করবে না। এবিপি বা যে কোনো, মানে আমি বলছি সাধারণভাবে নিরপেক্ষ যে মিডিয়া হাউস বা যা আছে, গণশক্তি তো নিরপেক্ষ হাউস না, আমরা মেহনতি মানুষের পক্ষে আমরা পরিষ্কার বলি। এবার তারা একটা শিক্ষামন্ত্রীর একটা কনফারেন্স বা তাকে কভার করবেন, গণশক্তি সাধারণভাবে কভার করে না। এইখানে তোমার সঙ্গে আমার আপত্তি না, গাড়ি চাপার আগে থেকে এই নিয়ে প্রবল টানাপোড়েন এবং এটা ইনসিডেন্ট এবং ল অ্যান্ড অর্ডার পার্টে চলে আসে। সেই জন্যই তো সংবাদ মাধ্যম যদি গাড়ি চাপা দেওয়ার সুখবরটা আমাদের কাছে গাড়ি চাপার যে ঘটনাটা তার বেশ কয়েক ঘন্টা, এটা তো বিকেলে, তার আগে থেকে তার আগে অন্তত 2-2.5 ঘন্টা ধরে তুঙ্গে চলেছে এই চাপানোটা। কিন্তু সুমনদা আমি নিজে নান আদার দ্যান আই মাইসেলফ, কারণ সেদিন আমি বললাম 6টার সময় আমি এখানে উপস্থিত ছিলাম, প্রথম যে ভিডিওটাই ঘটনার পরে এবিপি সহ বিভিন্ন চ্যানেলে দেখানো শুরু হয়, সেটা কিন্তু ওই জায়গায় উপস্থিত ছাত্রছাত্রীরা যারা কিনা ওখানে বিক্ষোভ দেখাচ্ছিল তাদেরই তোলা ভিডিও, যেখানে আমরা দেখি ছেলেটা চোখ ধরে আছে, রক্ত পড়ছে, একটি মেয়ে পাশে থাকে, যে মেয়েটাকে নিয়ে পরে আবার দেবাংশু খুব কুৎসিত পোস্ট করলো, পার্লিজির বিস্কুটের ওই বোনটার মতো দেখতে, ইত্যাদি ইত্যাদি। সুতরাং আমি এইটা বলছি, ওই ঘটনাটা ঘটার পরে কিছু ভিজুয়াল কিন্তু ওইখান থেকেই প্রচারিত হয়েছিল, তারপরে ডেফিনেটলি বাকি মিডিয়া কভার করেছে। আমি জানি না, কিন্তু আমার দুটো কথা আবার রিপিট করতে হবে। একটা হচ্ছে যে এই ছবিটার সঙ্গে এবিপি আনন্দের ফুটেজ মিলছে না, আর দুই হচ্ছে সবথেকে বড় কথা যে ওখানে এবিপি আনন্দ সহ বহু সংবাদ মাধ্যম, যেহেতু একটা গন্ডগোল গত 2-2.5 ঘন্টা ধরে পাচ্ছিল, সেখানে সবাই উপস্থিত ছিল। নাম দেখানোটা ঠিক হবে না, তুমি বলছো বলে আমি তোমার সেটা দেখাতেও পারি, আমার মোবাইলেও রয়েছে চ্যানেলের নামের জায়গাটা ক্রপ করা। ওই এই ঘটনাটা ঘটার পর এই পার্টিকুলার ছবি, যেটা অনির্বাণ সঠিকভাবেই বললো, এই ছবিটা তারপর ওই একটি চ্যানেলেই প্রথম দেখানো হয়েছিল ঘটনাস্থল থেকে। ওই চ্যানেলের জায়গাটা ক্রপ করে ডেফিনেটলি গণশক্তি তো অন্য চ্যানেলের ক্যারি করে করবে না, কিন্তু আমি তোমাকে এখন দেখাতে পারি, তো আমি তোমাদের চ্যানেলের নামটা বলছি না। আমার মনে হয় আমাদের বলার দরকার নেই, কিন্তু গণশক্তির উচিত, বা পার্টিগতভাবে যেহেতু তৃণমূল চ্যালেঞ্জ করেছে, এই গোটা ফুটেজটা মানুষের সামনে প্রেস কনফারেন্স করে লোকের সামনে নিয়ে আসা। ভালো হচ্ছে যে একটা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সিকে দিয়ে 7টা এফআইআর হয়েছে। এই আমি এটা দেখাচ্ছি, আমি চ্যানেলের নামটা দেখাবো না, আমি তৃণমূলের চ্যালেঞ্জ, তৃণমূল তো বললাম তো সন্দেশখালীর ধর্ষণের ভিডিও দেখতে চেয়েও চ্যালেঞ্জ করেছিল, কিন্তু আমি শতরূপের সঙ্গে একমত। সেটা হচ্ছে শ্লীলতাহানি এবং ঘড়ি ছিনতাইয়ের মামলা হচ্ছে ওই ছেলেটার বিরুদ্ধে। আমি বলছি এরও তো কোনো উত্তর নেই অনির্বাণ। ওই ছেলেটা আহত হয়ে 14টা স্ট্রিট নিয়ে ছটফট করছে, ও ঘড়িটা কখন চিন্তাই করলো আর শ্লীলতাহানি কখন করলো। দেখুন, এখানে কুণালবাবুর কথা ধার করে বলতে পারি 200 পাতার বই 150 পাতা, বা এক্ষেত্রে 198 পাতা থেকে পড়া শুরু করার কোনো মানে নেই। সেদিন সারাদিন ধরে যা ঘটনা ঘটেছে, আগের অংশটাকে খুব কনফিডেন্টলি বাদ দেওয়া, এটা আমার মনে হয় না খুব উচিত কাজ হচ্ছে। সকাল থেকে একটা সেমিনার চলছিল, সেখানে শিবাজী প্রতিম বসু এবং জয়ন্ত ঘোষাল, যাদের সঙ্গে তৃণমূলের কোনো দলীয় সম্পর্ক আছে বলে আমার অন্তত জানা নেই, তোমার সঙ্গেও আছে বলে জানা নেই, কিন্তু ঘুরপথে সেখানে ওর দালাল হ্যান না, যে জাগুচি বলতে পারে, রতন টাটার 5 আটা তাদের বয়ানে
সারাদিন যা যা ঘটেছে সেটা রয়েছে, সেখানে যা যা ঘটেছে তার ভিত্তিতে যদি এফআইআর হয়ে থাকে, সেখানে যদি রংলি কেউ ইনফ্লিক্টেড হয়ে থাকে, যেখানে তিনি ঘটনাটি বাদ যাবেন, ঘটেছে, সেটা মানে আমার আবার প্রশ্ন যে কার বয়ানে হয়েছে আমি জানি না। কালকে এই এফআইআর নিয়ে আগামীকাল আপনাদের সামনে আমি বিস্তারিত রিপোর্ট আনবো। কালকে দেখিয়েছি যে একটা যিনি এফআইআর করেছেন, যিনি কমপ্লেন করেছেন, তার বাড়ির ঠিকানাটা 32 নম্বর একটি গলি, যে গলিটা শেষ হচ্ছে 23 নম্বরে। বিস্তারিত একটা নয়, 7টা এফআইআর এর বিস্তারিত অন্তর্তদন্ত রিপোর্ট আমি কালকে আমি খালি একটা সেন্টেন্স বলছি, শিবাজি প্রতিম বসু যদি তৃণমূল না হয়ে থাকেন, নিরপেক্ষ হয়ে থাকেন, তাহলে আমিও সিপিএম নই, আমিও একজন নিরপেক্ষ বিশ্লেষক। ব্যক্তির নামে আলোচনা নয়, আমি এখানে নেই নয়, কিন্তু আমি এখান থেকে আমার পরের বক্তব্য আসবো। এই ঘোলা জলে যে একজনের কথা, একজনের বক্তব্য আমাদের অন্তত অত্যন্ত যুক্তিসঙ্গত এবং সৎ মনে হয়েছে, যার ছেলে এখনও হাসপাতালে ওই 14টা স্টিচ নিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন, সেই মা যিনি নিজে সুরেন্দ্রনাথ কলেজের অধ্যাপক, বর্ণালী রায় বসু, তিনি কি বলছেন দেখাবো এবার। ইন্দ্রানুজও আমাকে বলেছিল, ঠিক যেদিন অ্যাক্সিডেন্ট হয় রাত্রে ওভার ফোন কথা হয়েছিল, যে উনি কিন্তু আমার সাথে খুব ভালোভাবেই কথা বলেছিলেন মন্ত্রী। হঠাৎ করে আশেপাশের লোকজন টেনে ওনাকে গাড়িতে তুলে নেয়। তো এটা কতটা আশেপাশের লোকজন আর কতটা আর যখন এই মুহূর্তে যেটা হয়েছে, ওই মুহূর্তে যেটা হয়েছিল আমি দেখলাম কাঁচের সামনেটা একটু ভেঙেছিল। তো একটা মানে ওই দিকটা থেকে ভাবতে গেলে একজন মন্ত্রী পাশে বসে আছেন, তার ড্রাইভার দেখছে সামনের কাজটা ভাঙছেন, সে সময় সে খানিকটা হয়তো বিহ্বল হয়ে গিয়েছিল। সুতরাং এটা ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়ে চলে যাওয়া, এটা না অ্যাক্সিডেন্ট, আমি এটাকে অ্যাক্সিডেন্ট হিসেবেই দেখছি, কিন্তু ধাক্কাটা ওই গাড়িটাতেই লেগেছে, কিন্তু এটা অ্যাক্সিডেন্ট, এটা ইচ্ছাকৃত নয় এবং এটা কেউই চায়নি। মার কথা আপনারা শুনলেন, এবার ছেলে অর্থাৎ ইন্দ্রানুজ, সে বলছে যে গাড়ি স্পিড কমাতে বললেও গাড়ি স্পিড কমায়নি। ঠিক কি বলছে হাসপাতালে বেডে শুয়ে দেখাবো। শিক্ষামন্ত্রীর গাড়ি চাপা পড়ে ছাত্রের আহত হওয়ার অভিযোগ খারিজ করতে একের পর এক তত্ত্ব খাড়া করছে তৃণমূল। অন্যদিকে হাসপাতালের বেডে শুয়ে সেই আহত ছাত্র ঘটনার যে বিবরণ দিয়েছেন তা শিউরে ওঠার মতো। একজন মানুষের ওপরে গোটা এত বড় গাড়ি চড়ে যাওয়ার পর কি করে সম্ভবপর হতে পারে সেই মানুষটার কেবলমাত্র চোখে চোট লেগেছে? তারা ঘটনা ঘটেনি বলছে, তাদের অভিসন্ধি যে স্পষ্ট যে তারা শিক্ষামন্ত্রী যে কাণ্ডটি ঘটিয়েছেন, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে চাপা দেওয়া এবং খুনের চেষ্টা, সেটাকে ঢাকা দিতেই এখন বিভিন্ন গল্প করছে। শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক ছাত্রকে পিষে দেওয়ার অভিযোগ ওঠে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির বিরুদ্ধে। সেদিন ঠিক কি ঘটেছিল তা নিয়েই প্রথম হাসপাতাল থেকে মুখ খুলেছেন সেই ছাত্র, যিনি এখন চোখে আঘাত নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন। যাদবপুরের ইংরেজি স্নাতকের প্রথম বর্ষের ছাত্র ইন্দ্রানুজ রায়। আলোচনা করার ব্যবস্থা করার সাথে সাথেই মানে তৃণমূলের বাকি কর্মীরা হামলা শুরু করে এবং মন্ত্রীকে গাড়িতে তুলে দেন। গাড়ি চালু হয়নি, তখনই আমরা সামনে দাঁড়িয়ে হিউম্যান চেন তৈরি করলাম, কিন্তু উনি সেটা সত্ত্বেও গাড়ির চালককে নির্দেশ দিলেন গাড়িটাকে চালিয়ে নিন। তৃণমূলের তরফে কখনো স্কুটার তত্ত্ব খাড়া করে, কখনো ফ্রেম ধরে ছবি দেখিয়ে, কখনো আঘাত নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, কিন্তু আহত ইন্দ্রানুজ সেদিনের ঘটনার যে বিবরণ দিয়েছেন তা এক কথায় মারাত্মক। এই মুহূর্তে ওনার গাড়ি বেশ ভালো মতো ব্রেক নিয়ে নিয়েছে এবং বাকিরা ছিটকে পড়েছে, তখন ওনারা গাড়ির গতি আরও বাড়িয়ে দিলেন। ওনাকে রিকোয়েস্ট করা সত্ত্বেও যে গাড়িটা কমান, আমরা সরে যেতে দিলেন, আরও বাড়িয়ে দিলেন এবং তখন চাপা পড়ে আমার এই আহতটা। এটাকে খুনের চেষ্টা ছাড়া আর কোনো কিছুই বলা সম্ভব নয় এবং যারা বলছেন তারা ইচ্ছাকৃতভাবে এখন নিজেদের দোষটাকে ধামাচাপা দিতে, নিজেদের দলের মন্ত্রীকে বাঁচানোর তাগিদেই সব ঘটাচ্ছে। একটা স্ম্যাশ, কোনো ভারী কিছুর ধাক্কা লাগলে থেতলে যাওয়া যাকে বলে, চোখের সাইডটা থেতলে গেছে এবং বাঁ দিকের পাটাও স্কিনটা পুরো উঠে গেছে হাঁটু থেকে শুরু করে, যার জন্য প্লাস্টারও শুরুতে সমস্যা হয়েছিল। সুতরাং ওটা গাড়ির খুব ভারী ধাক্কায় থেতলে গেছে। এই ঘটনা নিয়ে শুধু যাদবপুর নয়, এখন প্রায় গোটা রাজ্য উত্তাল। কৃষ্ণেন্দু অধিকারী ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। আবার সে এসেছে ফিরিয়া, মানে সার্জিক্যাল স্ট্রাইক। কালকে দিলীপ ঘোষ বলেছিলেন, আজকে এবিভিপির তরফে প্রেস কনফারেন্স করে বলা হলো যে
যেভাবে যে ভাষায় বুঝতে পারে সেই ভাষায় জবাব হবে এবং সার্জিক্যাল স্ট্রাইক চলবে। আমি এখানে আমার পরের প্রতিবেদন দেখাবো, তারপর এবিভিপি সেন্ট্রাল কমিটির সদস্য শুভব্রত অধিকারী এই স্টুডিওতে আছে, তার কাছে যাব, কিন্তু তার আগে প্রেস কনফারেন্স আপনাদের সামনে। কিভাবে আমরা সার্জিক্যাল স্ট্রাইক করেছিলাম যাদবপুর ইউনিভার্সিটিতে আপনারা দেখেছেন। দিলীপ ঘোষের পর এবার আরএসএস এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ফের দেশের প্রথিতযশা বিশ্ববিদ্যালয়ে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর হুমকি। আগামী দিনে যাদবপুরের ভিতরে বিদ্যার্থী পরিষদ সার্জিক্যাল স্ট্রাইক করবে এবং সেটা খুব ভয়ঙ্কর। যেরকম ভাবে যে ভাষা, যে সংগঠন যে ভাষা বোঝে, আগামী দিনে বিদ্যার্থী পরিষদ তাকে সেই ভাষাতেই জবাব দেবে, এর জন্য তারা প্রস্তুত থাকবে। সোমবার আচমকাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটে পৌঁছে বামপন্থী ছাত্র সংগঠনগুলির পতাকা খুলে দিয়েছিল এবিভিপি। এবার সার্জিক্যাল স্ট্রাইকের হুমকি দিয়ে কি আরো বড় কিছু করার হুঁশিয়ারি দিয়ে রাখলো তারা? পাল্টা এসএফআইও বলছে তারা প্রস্তুত। যদি কালকের মতো সার্জিক্যাল স্ট্রাইক ওরা আবার করবার চেষ্টা করে, সেটা করতেই পারে। সেইটার জবাব যাদবপুরের ছাত্রছাত্রীরা নিজস্ব মেজাজে দিয়েছে, আগামী দিনেও দেবে। যেহেতু যাদবপুরে তৃণমূল বিজেপি দাঁত ফোটাতে পারে না, হয়তো ব্রাত্য বসুকে আরএসএস এর পক্ষ থেকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল। ব্রাত্য বসু ব্যর্থ হয়েছেন, তাই এ টিমকে নামিয়ে এখন সার্জিক্যাল স্ট্রাইক ফাইকের কথা বলে আরেকটা ভয়ের পরিবেশ তৈরি করবার চেষ্টা করা হচ্ছে। যাদবপুর কাণ্ডের নেপথ্যে বিশেষ রাজনৈতিক কৌশল দেখতে পাচ্ছে আরএসএস এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। পাল্টা তাদের দিকে আক্রমণের অভিমুখ ঘুরিয়ে দিয়েছে বামেরা। দীর্ঘদিন ধরে চলছে আইপ্যাকের মদতে টিএমসিপি এবং এসএফআই এর সেটিং চলছে। সম্পূর্ণভাবে এসএফআই কে তুলে ধরা, একটা মৃত প্রায় ভেসে যাওয়া চলে যাওয়া আদর্শকে তুলে ধরার প্রচেষ্টা করে রাজ্যের মানুষ জানে। এটা আসলে আরএসএস এর দুটো টিম, একটা এ টিম সেটা বিজেপি, একটা বি টিম সেটা তৃণমূল। বি টিম বিপদে পড়েছে, তাই এ টিম খেলতে নেমেছে। যাদবপুরের ঘটনায় শাসক বিরোধী উভয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। বিরোধী নেতা শুভেন্দু অধিকারী যেখানে প্রতিনিয়ত টুইট করেন, প্রতিবাদ করেন, একজন ছাত্র মন্ত্রীর গাড়িতে পিষে যাওয়ার অভিযোগ, সেই ছাত্রকে দেখতেও যাননি এবং তার প্রতি কোনো বার্তাও নেই। ফলে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি কার্যত নীরব থেকে আবারও কিন্তু আমি বলছি তৃণমূল এবং বিজেপির সেটিং তত্ত্বকে উস্কে দিল। শুধু তাই নয়, একটা অমানবিক চেহারা কিন্তু বিজেপির মধ্য দিয়ে ফুটে উঠেছে। ক্যাম্পাসে রাজনীতি চলবে তার নিজের পথে, কিন্তু রাজনৈতিক দলগুলোর হুমকি হুঁশিয়ারি মাথা গলানো কেন? উজ্জ্বল মুখোপাধ্যায় ও ব্রতদীপ ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। অর্থাৎ ক্যাম্পাসেও রাজনৈতিক দখলদারির রাজনীতি। আমি বলছি যে সার্জিক্যাল স্ট্রাইক মানে কি? ভারত পাকিস্তান যুদ্ধ নাকি? অন্য দেশে গিয়ে আর্মি অপারেশন, অন্য দেশ, অন্য বিশ্ববিদ্যালয়ে আরেক রাউন্ড ভায়োলেন্স, সেটাও কি শুরু হয়ে যাবে? আমি জানি না। সব থেকে ভালো করে যিনি ক্লারিফাই করতে পারবেন তার নাম শুভব্রত অধিকারী, এবিভিপির সেন্ট্রাল কমিটির সদস্য। শুভব্রত, যদি একটু পোডিয়ামে গিয়ে বলেন সার্জিক্যাল স্ট্রাইক মানে কি? আপনারা বলছেন যে আগামী দিনে যাদবপুরে এবিভিপি সার্জিক্যাল স্ট্রাইক করবে, যে ভাষা বোঝে তাকে সেই ভাষায় জবাব দিতে হবে। আপনার সময় শুরু এখন। সার্জিক্যাল স্ট্রাইক হবে, সার্জিক্যাল স্ট্রাইক হবে, সার্জিক্যাল স্ট্রাইক হবে। সার্জিক্যাল স্ট্রাইক হবে যাদবপুরকে নেশার আতুর ঘর বানানোর বিরুদ্ধে। যাদবপুরের একাংশ ছাত্রছাত্রী যারা যাদবপুরে, যারা গোটা দেশে ফ্রিডম অফ স্পিচের কথা বলেন, যাদবপুরে তারা বিরোধী সংগঠনের কণ্ঠকে রোধ করার চেষ্টা করছেন কয়েক বছর ধরে, দশকের পর দশক ধরে। যে যাদবপুর বিশ্ববিদ্যালয় ঋষি অরবিন্দের স্বপ্নের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল স্বদেশী শিক্ষার জন্য, যে যাদবপুর বিশ্ববিদ্যালয় গোটা দেশে উৎকর্ষতা, মেধার উৎকর্ষতার জন্য পরিচিত, সেই যাদবপুর বিশ্ববিদ্যালয় আজকে নিয়মিত খবরের শিরোনামে আসছে একটি কারণে, রাজনৈতিক অস্থিরতা। বছরের পর বছর ধরে এই প্রবণতা চলছে। আমরা দেখেছি এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য গোপালচন্দ্র সেনকে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়েছে। আর সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একের পর এক নেশার ঘটনা এবং রাজনৈতিক অস্থিরতার ঘটনা আমরা দেখতে পাচ্ছি। আমরা বলছি বাম তৃণমূল ভাই ভাই, তলে তলে ফিশ ফ্রাই। আর আমাদের কিন্তু আপনাকে ভোট চাইছেন, ছাত্র ইউনিয়নে ভোট চাইছেন। 100 বার চাইছি, আমরা ভোট চাইছি। বাকিদের সাথে আমাদের তফাৎ এখানেই। তাহলে ভোটের মাধ্যমে দখল করুন, সার্জিক্যাল স্ট্রাইক কেন? ভোটের মাধ্যমে দখল করবো। আমরা সার্জিক্যাল স্ট্রাইক করবো নেশার বিরুদ্ধে, নেশামুক্ত যাদবপুর করার জন্য সার্জিক্যাল স্ট্রাইক করবো এবং গণতান্ত্রিক পদ্ধতিতে সার্জিক্যাল স্ট্রাইক। সার্জিক্যাল স্ট্রাইক মানে তো বোম আর এরোপ্লেন নিয়ে সার্জিক্যাল স্ট্রাইক নয়। একটা ক্যাম্পাসে গণতান্ত্রিক পদ্ধতিতে স্ট্র্যাটেজি করে, যেভাবে স্ট্র্যাটেজি তৈরি হয় সেভাবে স্ট্র্যাটেজি করে আমরা সার্জিক্যাল স্ট্রাইক করবো এবং সার্জিক্যাল স্ট্রাইক করবো। এবং যারা ক্যাম্পাসে, যারা দীর্ঘদিন গোটা দেশে দেশদ্রোহী চিন্তা ভাবনার আতুর ঘরে যারা যাদবপুরকে পরিণত করেছেন, দেশের মধ্যে দেশ তৈরি করার চক্রান্ত করছেন, তাদেরকে যাদবপুর থেকে সমূলে উৎখাত করব। আর আমরা এটাও বলছি, যদি ভোট হয় যাদবপুরে ইঞ্জিনিয়ারিং বিভাগে লালের চিহ্ন সম্পূর্ণভাবে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এটা আমরা দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে বলছি। ঠিক শুভব্রত, কিন্তু আমি বলছি নেশার কথাটা, শনিবারের তো কোনো নেশার ঘটনা ঘটেনি, তো নেশা মুক্তিকে
কেন্দ্র খোলার মতো শনিবারের ঘটনার পরে নেশারটা মনে পড়লো কেন? বাম তৃণমূল বাইনারি তৈরি করার চেষ্টা, সম্পূর্ণভাবে বাম তৃণমূল একটা বাইনারি তৈরি করার চেষ্টা। আমরা প্রথমেই বলেছি সামনে শাসক বিরোধী ভোট, সেই ভোটকে বিভাজিত করার জন্য এটা একটা পরিকল্পিত প্রয়াস। ব্রাত্য বসু আজকে তৃণমূলে আছেন, কয়েকদিন আগে তো তিনি বামপন্থী ছিলেন, আবার যেদিন তৃণমূল থাকবেন এরা বামপন্থী হয়ে যাবে। এদের কোনো ভরসা নেই, এদের কোনো ভরসা নেই। এটা পুরো লেফট ইকোসিস্টেম বানার জন্য পশ্চিমবঙ্গের মানুষকে এক হতে হবে। আপনারা জেএনইউতে যেরকম বলতেন যে সার্জিক্যাল স্ট্রাইক করব, মাস্ক পরে আলো নিবিয়ে 2020-তে, ওটাকেও আপনারা সার্জিক্যাল স্ট্রাইক বলেছিলেন। ওরকম কিছু পরিকল্পনা করছেন নাকি যাদবপুরে? জেএনইউতে যে সেটা এবিভিপি করেছিল তার কি প্রমাণ আছে? তার তো কোনো প্রমাণ নেই। না, ওটা কি সার্জিক্যাল স্ট্রাইক? আমরা এখানে বলছি গণতান্ত্রিকভাবে সার্জিক্যাল স্ট্রাইক করব, গণতান্ত্রিকভাবে নেশামুক্ত যাদবপুর করার জন্য সার্জিক্যাল স্ট্রাইক করব। ইন্দ্রনুজ রায়ের মতো যারা ভারত বিরোধী পোস্ট করে, আপনারা জানেন ইন্দ্রনুজ রায়, আমি এখানে ফেসবুকে বিস্তারিত দেখিয়েছি, সঙ্গেও আছে। হ্যাঁ, আমরা ভারত বিরোধী পোস্ট, আমার কাছে স্ক্রিনশটও আছে। ইন্দ্রনুজ রায়ের মতো যারা ভারত বিরোধী প্রোডাক্ট, তাদের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক করতে হবে। আমি মনে করি তার দ্রুত আরোগ্য কামনা করি। সে সুস্থ হওয়ার পর তার তো কলকাতা পুলিশের তার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। যদি ভারত বিরোধী হয় তার দায়িত্ব তো প্রশাসনের, রাষ্ট্রের। এবিভিপিকে সেই দায়িত্ব কে দিল? আমরা তো গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করছি, আমরা তো দায়িত্ব নিয়ে আমরা তো প্রতিবাদ করছি, যে আমরা তো বলছি কলকাতা পুলিশকে ব্যবস্থা নেওয়া হোক। আমরা কলকাতা নেশার ব্যাপারটা শনিবারের পরে আপনাদের মাথায় এলো কেন? আমরা তো দীর্ঘদিন ধরে বলছি। 2016 সালে আমরা যখন বুদ্ধায়নের ট্রাফিক জ্যাম প্রদর্শন করতে যাই, যারা ফ্রিডম স্পিচের কথা বলে, সেই ফ্রিডম স্পিচ তারা যাদবপুরে দেখাতে পারে না। আমাদের যারা ছাত্র, তাদের ওপর ব্যাপক আক্রমণ হয়েছে, দেখেছেন, ক্যাম্পাসে ফেলে পিটিয়েছে। 2019-এ যখন আমরা ক্যাম্পাসে সেমিনার করতে গেলাম, ঠিক একই ঘটনা ঘটছে। আপনারা জানেন হয়তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিরোধী কোনো ছাত্র সংগঠনের অস্তিত্ব তারা রাখতে দেয় না। যারা সেইখানকার ছাত্র বিরোধী ছাত্র সংগঠন করে, তারা যখন ক্লাসে ঢোকে বাকিরা ক্লাসে বেরিয়ে যায়। এরকম কয়েক ঘন্টা এক্সাম্পল আমি আপনাদের সামনে দিতে পারি। অনেক ধন্যবাদ। আমি উত্তরটা এবার নিয়ে নেব। আরেক দিকের ছাত্র আমার সঙ্গে আছেন অভিনব দাস, আই উইটনেস তো বটেই, প্রথম বর্ষের ছাত্র, দর্শন বিভাগের। আমি বলছি হিংসার মুক্তাঞ্চল তৈরির চেষ্টা হচ্ছে যাদবপুর। জেএনইউ এর মতো টুকরে টুকরে গ্যাং তারা যাদবপুর রুল করছে। সার্জিক্যাল স্ট্রাইকই একমাত্র উপায় এবং এদের উচিত শিক্ষা দেয়া হবে, এই হচ্ছে উল্টো ন্যারেটিভ। তোমার সময় শুরু এখন, যদি একটু প্লিজ পোডিয়ামে যাও। এখানে একটু আগে এবিভিপির যেই প্রতিনিধি এখানে কিছু কথা বলে গেল, আজকে হচ্ছে গিয়ে আমরা মনে করাতে চাই যে আরজি করের ঘটনার পরে 14ই আগস্ট রাতের বেলা ঠিক যেভাবে তৃণমূলের গুন্ডা বাহিনী আরজি কর হসপিটালে হচ্ছে ভাঙচুর চালিয়েছিল, যখন শ্যামবাজার মোড়ে হচ্ছে গিয়ে নাগরিক সমাজ একটি রাত দখলের ডাক দিয়েছিল, আমার মনে হলো ওনার কথা শুনে, এবং গতকালকে আমাদের বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠন এবং তার সাথে অবশ্যই হচ্ছে গিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীরা, যারা কিনা হচ্ছে গিয়ে গণতন্ত্রের মানেটা বোঝে, তারা যে মিছিলের ডাক দিয়েছিল, সেই ডাকটা যখন দেওয়া হয়, মিছিল যখন ক্যাম্পাস থেকে বেরোয়, তার কিছুক্ষণ পরে ভিপির গুন্ডা বাহিনী তৃণমূলকে গার্ড করার জন্য, যে তৃণমূলের শিক্ষামন্ত্রী হচ্ছে গিয়ে একজন প্রথম বর্ষের ছাত্রকে গাড়ির তলায় পিষে মারে। এবং আমরা এর আগে বহু আমলে বহু কিছু দেখেছি যে ছাত্র সমাজের উপরে বা বৃহত্তর বিরুদ্ধ মতের কণ্ঠস্বরের উপরে আক্রমণ নেমে এসেছে। একটু সংশোধন করে নাও, আমি বলছি ও আহত কিন্তু পিষে মারেন, মৃত্যু হয়নি, পিষে মারার চেষ্টা করেছে। মানে আমি ওটাই বলছি যে পিষে মারার চেষ্টা করেছে, মানে ওটা কার্যত খুনের চেষ্টা। আমি যদি যে কারোর উপর গাড়ি চালিয়ে দিই, সেটা আমি তাকে আহত করার জন্য অবশ্যই চালাচ্ছি না, তাকে আমি খুন করার জন্যই চালাচ্ছি। এটাই হচ্ছে বক্তব্য। এবং এই ঘটনার ইতিহাসে অভূতপূর্ব, ছাত্র আন্দোলনের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে কখনো কোথাও এই ঘটনা ঘটেছে কিনা আমরা জানি না। একমাত্র কৃষক আন্দোলনের সময় আমরা দেখেছি যে আরএসএসের যে দুইটি ছেলে, অর্থাৎ তৃণমূল এবং বিজেপির মধ্যে তার যে বড় ভাই বিজেপি, তারা হচ্ছে সেখানে কৃষকদের ওপরে লখিমপুর খেড়িতে ট্র্যাক্টর চালিয়েছিল। এবং ঠিক সেম কায়দাতে বাংলাতে তৃণমূলের শিক্ষামন্ত্রী ব্যর্থ বসু, আমি ওনাকে ব্যর্থই বলবো, কারণ উনি একজন শিক্ষামন্ত্রী হিসাবে, একজন মানুষ হিসাবে ব্যর্থ না। উনি হচ্ছে ইউনিয়ন ইলেকশনের দাবিটা মানতে পেরেছেন, বরঞ্চ সেই ইউনিয়ন ইলেকশনের দাবিতে, যেটা একটি ন্যূনতম গণতান্ত্রিক দাবি, সেই গণতান্ত্রিক দাবির জন্য ওখানে হচ্ছে গিয়ে ওনার কাছে যাওয়া হলে উনি ছাত্রের ওপর গাড়ি চালিয়ে দিয়েছেন বাইরে থেকে। ছাত্র নির্বাচন হওয়া উচিত এবং যাদবপুরে 6 বছর হয়নি, আমি সব বুঝলাম, কিন্তু শুভব্রত যেটা বলছেন সেটা হচ্ছে ইন্দ্রানুজ, কালকে বিস্তারিত আলোচনা করেছি, বিস্তারিত আলোচনায় যাব না। ইন্দ্রানুজের পোস্ট 12ই জুন 2023-এ সে লিখছে যে অপারেশন সমাধান প্রহারের নামে ভারতের জনগণের ওপর গৃহযুদ্ধ চালানো, ভারত রাষ্ট্র ধ্বংস হোক। এবার এই প্রসঙ্গে হচ্ছে যে বক্তব্যটা আমাদের আগে জানতে হবে যে অপারেশন সমাধান প্রহার কি।
অপারেশন সমাধান প্রহার হচ্ছে আর কিছুই নয়। না, এটাও তো জানতে হবে ভারত রাষ্ট্র ধ্বংস মানে কি। এবার আমি এখানেই বক্তব্যটা রাখছি যে ভারত রাষ্ট্র বলতে এটাই বোঝানো হচ্ছে যে যেই রাষ্ট্র ব্যবস্থা, আজকে দেশ এবং রাষ্ট্র কখনোই এক নয়। আজকে এখানে উপস্থিত সকলে আমরা দেশের নাগরিক, কিন্তু রাষ্ট্র একটি ব্যবস্থা, যেই ব্যবস্থা দেশের জনগণের ওপরে যুদ্ধ চালায়, দেশের জনগণের ওপরে ইসরায়েল থেকে কেনা ড্রোন দিয়ে হামলা চালায়। কার্যত আমি এবিপি প্রতিনিধির কথা চিন্তাই করেই বলবো যে সার্জিক্যাল স্ট্রাইক কোট অ্যান্ড কোট যখন কিনা বিভিন্ন এলাকার মানুষের উপর চালানো হয়, সেই রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে জনগণ যখন লড়াই করে, তাদেরকে মাওবাদী, সন্ত্রাসবাদী বিভিন্ন রকমের তকমা দিয়েছে, তাদেরকে দমন করবার চেষ্টা হয়, সেটার বিরুদ্ধে আমরা সবসময় কথা বলে এসেছি এবং আমরা আগামীতেও বলবো। এবং প্রসঙ্গত এটা বলে রাখা দরকার যে যখন কিনা সেইখানে পরবর্তীকালে ইন্দ্রানুজকে এখানে বলা হয় সে নাকি আহত হয়নি, আজকে আমার কাছে এখানে প্রমাণস্বরূপ আছে যে ইন্দ্রানুজের হচ্ছে গিয়ে পা এবং হাতে হচ্ছে ফ্র্যাকচার হয়েছে, তার ইতিমধ্যে এডিমা শুরু হয়েছে। এডিমা মানে হচ্ছে গিয়ে হাতে পায়ে জল জমে যাওয়া, তার ইনফেকশন হয়েছে। এবং তারপরেও তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য নির্লজ্জের মতন বিভিন্ন হ্যান্ডটান ভিডিও এডিট করে, বিভিন্ন রকম প্রেস কনফারেন্স করে যেই ধরনের বক্তব্য চালাতে চেয়েছেন যে ছাত্র আহত হয়নি। অনেক ধন্যবাদ তোমায়, তুমি চেয়ারে বসতে পারো। আমি বলছি যে একটা জায়গায় নিঃসন্দেহে কোনো সংশয় নেই, সেটা হচ্ছে ইন্দ্রানুজ অসুস্থ এবং আহত, এটা নিয়ে কোনো প্রমাণের দরকার অন্তত এবিপি আনন্দের নেই। আমি বলছি একটা কথা ওর মাওবাদী শব্দে মনে পড়লো, সেটা হচ্ছে ব্রাত্য বসুরই একটা নাটকের সংলাপ মনে পড়ছে যে মাওবাদী হওয়ার থেকে কামাওবাদী হওয়া ভালো, ব্রাত্য বসুই লিখেছিলেন। আমি যাই হোক, আজকে রাজ্যের শিক্ষামন্ত্রী মা বাবাকে ফোন করেছেন, মা বাবা কি বলছেন আমার পরের প্রতিবেদনে দেখাবো। এবং অবশ্যই এই যে বিতর্কটা এই মুহূর্তে উস্কে আছে, সত্যি সার্জিক্যাল স্ট্রাইক মানে কি, আর যাদবপুরে সেই যাদবপুর, যেই যাদবপুর বারবার আমাদের রাজ্যবাসী হিসেবে গর্বিত করেছে, সে গর্বের ইতিহাসও দেখাবো। কিন্তু তার আগে দেখাবো যে আজকে শিক্ষামন্ত্রীর ফোন ইন্দ্রানুজের মা এবং বাবাকে। তার বাবা বললেন যে মামলাগুলো পুলিশ দায়ের করেছে সেই মামলাগুলোর কি হবে, স্পষ্ট প্রশ্ন তুললেন এবং দাবি তুললেন। পরের প্রতিবেদন। একটু টাইমিংয়ের গন্ডগোল হলে মাথাটার ওপর দিয়ে চলে যেত। ক্যাম্পাসে শিক্ষামন্ত্রীর গাড়ির ওপর হামলা, আবার শিক্ষামন্ত্রীর গাড়ি আটকাতে গিয়ে তার তলায় মেধাবী পড়ুয়ার রক্তাক্ত ক্ষতবিক্ষত হওয়া। শনিবার থেকে মঙ্গলবার 4 দিন পেরোতে চললেও যাদবপুর কাণ্ডে বিতর্ক থামছে না। একদল শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইছে, আরেক দল প্রশ্ন তুলছে শিক্ষামন্ত্রীকে ঘিরে এই আচরণ কি আদৌ করা যায়। এই প্রেক্ষাপটে এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জখম ছাত্র ইন্দ্রানুজ রায়ের বাবা অমিত রায়কে ফোন করলেন শিক্ষামন্ত্রী। মাননীয় শিক্ষামন্ত্রী কালকে ফোন করেছিলেন ওর বাবাকে, উনি নিজে করেছিলেন, উনি নিজে ভীষণ দুঃখ প্রকাশ করেছেন এরকম ঘটনায়। এটাও বলেছেন যে ও একটু সুস্থ হোক, আমি ওর সাথে কথা বলবো। উনি খুবই দুঃখ প্রকাশ করেছেন, যেটা আমি একেবারেই চাইনি। আমি এটাকে অ্যাক্সিডেন্ট হিসেবেই দেখছি, কিন্তু ধাক্কাটা ওই গাড়িটাতেই লেগেছে, কিন্তু এটা অ্যাক্সিডেন্ট, এটা ইচ্ছাকৃত নয় এবং এটা কেউই চাইনি। আমরা চাই প্রত্যেকের পদ থাকুক, বরং প্রত্যেকে আমাদের যার যা পদ আছে আমরা পদ ও মর্যাদাটাকে যাতে মাথায় রাখি, আমাদের প্রত্যেক পদের যে মর্যাদা আছে সেইটাকে যাতে আমরা রক্ষা করতে পারি, সেইভাবে আমরা যাতে পদক্ষেপ করি। শিক্ষামন্ত্রীর ফোনে খুশি আহত ছাত্রের পরিবার, কিন্তু এরপর কি পদক্ষেপ করবে রাজ্য সরকার, কি পদক্ষেপ করবে প্রশাসন? যে মামলাগুলো পুলিশ দায়ের করেছে তার কি হবে, এই নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন আহত ইন্দ্রানুজের বাবা। ওনারা যে ফলস অ্যালিগেশনগুলো ওদের বিরুদ্ধে আনা হয়েছে, হ্যাঁ, সেইগুলো সম্পর্কে ওনাদের পরবর্তী কি পদক্ষেপ তার মধ্যে দিয়েই প্রমাণিত হবে। আমরা বুঝতে পারবো যে সত্যি সত্যিই ওনারা অনুতপ্ত কিনা, সেটা আমরা বুঝতে পারবো। উনি বলেছেন এগুলো আমরা ভেবে দেখবো বলেছেন। সবাই বলছেন আহত ছাত্র সুস্থ হোক, শিক্ষার পরিবেশ ফিরে আসুক, কিন্তু যে দাবি ঘিরে যাবতীয় গন্ডগোলের সূত্রপাত, সেই ছাত্র সংসদ নির্বাচন, তা কেন বছরের পর বছর হবে না? কোথায় আপত্তি? এই ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রাখার মধ্য দিয়ে কিন্তু যেটা ঘটেছে, 2-1টা কলেজ বিশ্ববিদ্যালয় বাদ দিয়ে সমস্ত জায়গায় বলা যায় অবৈধভাবে তৃণমূল ছাত্র পরিষদের যারা নেতা তারা কিন্তু কলেজ বিশ্ববিদ্যালয়ের সাংসদ দখল করে রেখেছেন। মঙ্গলবার ইন্দ্রানুজ রায়কে পরীক্ষা করে 5 সদস্যের মেডিকেল বোর্ড। তাকে আরও 72 ঘন্টা পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার ফের বসবে মেডিকেল বোর্ড। কৃষ্ণেন্দু অধিকারী, সন্দীপ সরকার ও ব্রতদীপ ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। 1955 সালে যে বিশ্ববিদ্যালয়ে পথ চলা শুরু, সেই ত্রিগুণা সেন প্রথম উপাচার্য ছিলেন। তার
একটার পর একটা মাইল ফলক গৌরবের তারা পার করে এসেছে। আমি কালকেও বলেছি যে ন্যাকের বিচারে যাদবপুর বিশ্ববিদ্যালয় A+ গ্রেড পেয়েছে। অমর্ত্য সেন থেকে শঙ্খ ঘোষ থেকে বুদ্ধদেব বসু সেখানে পড়িয়েছেন। এই কিছুদিন আগে গোটা দেশে শিরোনাম হলো যে ফেসবুক এক ছাত্রকে 1,83,00,000 টাকার অফার দিয়েছিল, গুগল দিয়েছিল 1,40,00,000 টাকার। টাকা দিয়ে মেধার বিচার হয় না, কিন্তু ঘটনাচক্রে এই যাকে দেয়া হয়েছিল জাতীয় সমস্ত জায়গায় শিরোনাম হয়েছিল 22 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারের এক ছাত্রকে। আমি বলছি যে SBI প্রাক্তন চেয়ারম্যান অরুন্ধতী ভট্টাচার্য থেকে ঋতুপর্ণ ঘোষ, তালিকা অন্তহীন। কিন্তু ইস্যুটা তা নয়, ইস্যুটা হচ্ছে সেই যাদবপুরে একেবারে আমি এই দুই ছাত্র প্রতিনিধি তাদের সঙ্গে আমি সম্পূর্ণ একমত যে কেন 19-এর পর থেকে নির্বাচন হবে না। যেরাম রাজ্যের অধিকাংশ জায়গায় 8 বছর ধরে অধিকাংশ কলেজ বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়নি, কেন হবে না? এই A+ ক্যাটেগরির বিশ্ববিদ্যালয়ে একজন স্থায়ী উপাচার্য কেন হবে না? এই প্রশ্ন যখন তুলছি, আমি সমস্যাটার গভীরে যাওয়ার জন্য আমার পরের বক্তা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অভিজিৎ চক্রবর্তী, যে অশান্তির আগুনের আঁচ আমরা বলি না, সেই আঁচে হাত পুড়িয়েছেন কিনা আমরা জানি না, কিন্তু একটা ভয়ঙ্কর উথাল পাতাল টালমাটাল সময় যাকে উপাচার্য হিসেবে ফেস করতে হয়েছে, এবং ছাত্র রাজনীতির আঁচ যাকে একদম সামনে দাঁড়িয়ে ফেস করতে হয়েছে। বারবার সেই রাজনীতির আঁচ জনজীবনে পড়েছে, এবং যাদবপুর মাওবাদীদের মুক্তাঞ্চল তার সময়ও বলা হয়েছিল। আমি আপনার কাছে জানতে চাইব যে যাদবপুরের অশান্তির মূল কারণটা কি, এখন যা দেখছেন আপনার কি বিশ্লেষণ? ধন্যবাদ। আমার বিশ্লেষণটা সম্পূর্ণ ব্যক্তিগত, আমি রাজনীতির লোক নই, রাজনৈতিক কোনো কথা আমি বলবো না এই প্রসঙ্গে। এটা দেখছি যে বেশ বিগত অনেক বছর ধরে মানে ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে যাদবপুরে মাঝে মাঝে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। কারণ অনেক আছে, কারণের মধ্যে ঢুকে যে খুব লাভ আছে তা না। মানে মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য থেকে শুরু করে বিবেক অগ্নিহোত্রী, বাবুল সুপ্রিয়, ব্রাত্যবাবু, এমনকি মাননীয় রাজ্যপাল জগদীপ ধনকরকেও বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল। এর বিক্ষোভগুলো মাঝে মাঝে এমন জায়গায় চলে যাচ্ছে যেখানে এটা বিশৃঙ্খলা বা হিংসার সৃষ্টি হচ্ছে। তাতে কোন পক্ষের কত দোষ সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমি এইটুকু বলতে পারছি যে আমার যেন মনে হচ্ছে যে এই যে বিক্ষোভগুলো ক্রমান্বয়ে হচ্ছে, এর পেছনে কোনো মাথা বা কেউ সক্রিয়ভাবে কাজ করছেন। তারা কায়েমি স্বার্থের মধ্যে যুক্ত থাকতে পারে, যাদবপুরকে অশান্ত করে যাদবপুরের সুনাম নষ্ট করার কোনো চক্রান্ত চলতে পারে। আমি খুব বদ্ধমূল ধারণা, এবং আমি মনে করি যে একজন রিটায়ার্ড জাজ হাইকোর্টের তিনি এবং সেই সঙ্গে অন্য স্টেটের কোনো লোক দিয়ে একটা পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার যে এই ধরনের ব্যাপারগুলো কেন যাদবপুরে বারবার হচ্ছে। বামপন্থী ছাত্ররা আছে, অন্যান্য ইউনিভার্সিটি তো আছে, কিন্তু সেখানে তো এই ধরনের ব্যাপারগুলো ঘটছে না। তাহলে এখানেই বামের গায়ে এত কালি বা লাগছে কেন? এবং এই যে আমি যতটুকু জানি, বামপন্থী যারা নেতা ছিলেন বা আছেন শ্রদ্ধেয় নেতারা, তারা কিন্তু কখনোই হিংসার প্রশ্রয় দেননি কিছু উগ্র বামপন্থী নেতা ছাড়া। সুতরাং সেক্ষেত্রে এই যে হিংসাটা বারবার আসছে, তাতে ছাত্র আহত হচ্ছে, অন্যেরা আহত হচ্ছেন, অপমানিত হচ্ছেন, পদের ক্ষতি হচ্ছে, এই জিনিসটা তো ঠিক হচ্ছে না। তো এই জায়গাটাতেও তো নেতাদের এগিয়ে আসতে হবে, তাদের তো এই শৃঙ্খলা যাতে ফিরে আসে সেটা দেখতে হবে। আর একটু আগে একটা নেশার প্রসঙ্গ উঠেছিল, এটা ঠিক আমি নিজেও দেখেছি, পরেও শুনেছি, কাগজেও পড়েছি যে কেন যাদবপুর নেশা করার একটা মুক্তাঞ্চলে তৈরি হচ্ছে, কেন রাজ্য সরকার, কেন যাদবপুরের অ্যাডমিনিস্ট্রেশন শক্ত হচ্ছে না। আমি বিভিন্ন ব্যবস্থা নিয়েছিলাম, সেগুলো এখন আর এখানে রিপিট করে লাভ নেই, কিন্তু সেইগুলো আমি আসার পর সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায় বা সেগুলোকে খুলে ফেলা হয়, এবং তারপর থেকে যাদবপুরে এই ধরনের ব্যাপারগুলো আসে। এখানে যদি আমি একজন সাধারণ মানুষ হিসেবে প্রশ্ন করি যে যারা নেশাদ্রব্য বিক্রি করেন, যারা লাখ লাখ টাকা রোজগার করেন, তাদের কোনো স্পন্সরশিপ থাকে না তো এই যাদবপুরে বিশৃঙ্খলা তৈরি করার জন্য? ছাত্ররা আসে যায় চলে যায়, নেতারা আসে যান চলে যান, কিন্তু বিশৃঙ্খলাটা ধারাবাহিকভাবে থেকে থাকে। এবং এর জন্য আলটিমেটলি কী হচ্ছে, সাধারণ ছাত্র যারা যাদবপুরের হয়ে ইন্টারভিউ দিতে যায়, এরকম অনেক ছাত্র আমাকে বলেছে যে স্যার ইন্টারভিউতে প্রশ্ন করছে কি এসেই তুমি আবার ঘেরাও করবে নাকি? তো এই ধরনের যে প্রশ্নগুলো, এই ধরনের যে অপমানজনক উক্তিগুলো, সেগুলো তাদের হজম করতে হয়। এইগুলো কি ঠিক?
সুতরাং যাদবপুরে একটা প্রপার ডিসিপ্লিন ফিরিয়ে আনতে হবে। যাদবপুরে অ্যাডমিনিস্ট্রেশনকে যথেষ্ট শক্ত হতে হবে এবং সেখানে রঙের বিচার করলে হবে না, কে ডান কে বাম তা না। যাদবপুরে একাডেমিক অ্যাডমিনিস্ট্রেশন থাকতে হবে এবং রাজনৈতিক নেতাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা প্রপার ওয়েতে ওদের গাইড করুন যাতে যাদবপুরে একটা সুন্দর পরিবেশ তৈরি হতে পারে এবং কোনো নেশা বা এইসব দ্রব্য ঢুকবে না এবং যাদবপুরে সক্রিয় রাজনীতি এমনভাবে থাকতে হবে যাতে যাদবপুরে সক্রিয় রাজনীতির খারাপ দিকটা এখানে প্রতিষ্ঠিত না হয়, যেন ভালো দিকটা হয়, এখানে যেন ভালো রাজনৈতিক চেতনা তৈরি হয়, যাদবপুরের সুনামে যেন কোথাও ক্ষতি না হয় এবং সেই জন্য দরকার একটা প্রপার অ্যাডমিনিস্ট্রেশন এবং মাননীয় রাজ্যপাল, মাননীয় মুখ্যমন্ত্রী এবং অন্যান্য রাজনৈতিক নেতাদের এখানে কিন্তু একটা সদিচ্ছার দরকার আছে। অনেক ধন্যবাদ। আমি দ্রুত কয়েকটা পয়েন্ট বলি। এক হচ্ছে যে আমি বলছি যাদবপুরের ছবি এবং যাদবপুরের সমস্যার সমাধান হবে কি করে, যেখানে পাকাপাকিভাবে একজন উপাচার্য অবধি নেই, একজন স্থায়ী উপাচার্য এই টানাপোড়েনের মধ্যে যাদবপুর পায়নি। আমি বলছি অভিজিৎবাবু বললেন যে পরিকল্পিত বিক্ষোভ কিনা, কায়েমি স্বার্থ কিনা, অবসরপ্রাপ্ত বিচারপতি এবং অন্য রাজ্যের প্রতিনিধি দিয়ে তার তদন্ত করে দেখা উচিত। হ্যাঁ, আমি খুব সংক্ষেপে কয়েকটা কথা বলি। আজকে যে জায়গা থেকে কথাগুলো আসলে উনি অত্যন্ত সিনিয়র মানুষ, আমি ওনার সাথে তর্কে যেতে চাই না, কিন্তু বিশৃঙ্খলা বলতে মূলত যে সময়টা থেকে শুরু করলেন উনি, ওই যে হোক কলরব আন্দোলনটা, সুমনদা আমাদের ভুললে চলবে না, হোক কলরব আন্দোলনটা ছিল কয়েকজন মোলেস্টারের শাস্তির দাবিতে আন্দোলন এবং যারা সেই মোলেস্টারদেরকে আড়াল করতে চেয়েছিল তাদেরকে মাথা নিচু করে ইউনিভার্সিটি ছাড়তে হয়েছিল। এতে বামের গায়ে কালি লাগেনি, কালিটা লেগেছিল যারা মোলেস্টারদেরকে আড়াল করতে চেয়েছিল তাদের গায়ে। এক, দ্বিতীয় কথা, যাদবপুরে দেশদ্রোহীদের আখড়া, যাদবপুরে নেশা হয়, এই প্রচারগুলো তো গত সেই সময় আমরা শুনেছিলাম। 2014 সাল থেকে 2025 সাল পর্যন্ত কোন দেশদ্রোহিতার ঘটনা এবং কোন ড্রাগ পেডলিংয়ের ঘটনা আজকে 11 বছরে যাদবপুরে ধরা পড়লো। 2, 3 নম্বর কথা আমি এখানে বলছি যে এই যে ইন্টারভিউতে উনি বললেন, প্রশ্ন করা হয় যাদবপুর থেকে কেউ গেলে আমায় তুমি ঘেরাও করবে কিনা, তুমি তো বললে যাদবপুরের একজন ছাত্রকে ইন্টারভিউ নিয়ে গুগল এবং আর একটি সংস্থা 1.5 কোটি 2 কোটি টাকা করে মাসের স্যালারি অফার করেছে। পশ্চিমবাংলার যে বিশ্ববিদ্যালয়গুলোর ছেলেমেয়েরা এখনও অবধি সবচেয়ে সম্মানজনক নিয়োগের কাছাকাছি যেতে পারে তার মধ্যে প্রথম নাম যাদবপুর বিশ্ববিদ্যালয়। সুতরাং এগুলো প্রপাগ্যান্ডা। এবং আমার শেষ কথা সুমনদা, ছাত্র সংসদ ভোট না হওয়াটা শুধুমাত্র যাদবপুরের সমস্যা না, যাদবপুরে তাও আমরা বলতে পারি এক্স্যাক্টলি কেন, হ্যাঁ ঠিক, আমি তোমার সাথে একমত, আমি সেখানেই বলছি যাদবপুরে তাও আমরা বলতে পারি এইটুকু আশ্বস্ত আমরা আছি, ওখানে স্টুডেন্টস ইউনিয়ন ভোট না হলেও তৃণমূল ওখানে ছাত্রদের টাকা নয়ছয় করতে পারছে না। কিন্তু পশ্চিমবাংলার বাকি কলেজগুলোর অবস্থা কি বলো তো? গুরুদাস কলেজ দেখলে ছাত্র সংসদ ভোট হয় না, কিন্তু তৃণমূলের ইউনিট কমিটি তারা স্টুডেন্টস ইউনিয়নের টাকায় কে এনে জাল পাস ছাপিয়ে বিক্রি করে একজন আর্টিস্টকে মেরে ফেললো নজরুল মঞ্চের ভেতর, তার মৃত্যুর কারণ ঘটালো। সুতরাং এই সমস্ত প্রপাগান্ডা করে লাভ আছে? আমার বলার বিষয় এটাই যে এতগুলো ক্যাম্পাস গোটা দেশে আছে, গোটা দেশে কম বেশি 80% ক্যাম্পাস এবিভিপি চালায়, তাই নাকি? কম বেশি। এটা কোথায় 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 ঠিক হলো? আজকে গোটা দেশে কোথায় এসএফআই কোথায়? এসএফআই দেশে যাওয়া চলে যাওয়ার নাম শুনেছেন ভাই? হ্যাঁ, মাধব কলেজের নাম শুনেছেন? মাধব কলেজে এবিভিপি খুন করেছিল। গোপাল সেনের কথা বললেন তো, গোপাল সেনকে তো খুন করেছিল যারা ওই দিন রাত্রিবেলা পালিয়ে গেছিল। আরে প্রমাণ কোথায়? মানে খুন হয়েছিল। আমি অতীত থেকে বর্তমানে আছি। আমি বেশ 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 সারা পৃথিবী জানে না। গোপাল সেন সারা পৃথিবীর কথা বলছে নাকি? সার্জিক্যাল স্ট্রাইক মানে কি? তার উত্তর পেলাম, সার্জিক্যাল স্ট্রাইক মানে হচ্ছে সার্জিক্যাল স্ট্রাইক হবে, সার্জিক্যাল স্ট্রাইক হবে, সার্জিক্যাল স্ট্রাইক হবে। তবে ওনার একটা কথার সাথে আমি একমত, আগের বার যেটা বলেছিলেন, যেটা ব্রাত্য বসুকে ইঙ্গিত করে, আগে বামপন্থী ছিলেন এখন তৃণমূল, কি ভরসা কবে কোথায় থাকবেন? বেসিক্যালি যেটা বলতে চাইলেন শুভেন্দু, আগে তৃণমূল ছিল এখন বিজেপি, কি ভরসা আছে কাল কোথায় থাকবে? আমি আমার বলার বক্তব্য এটাই, গোটা রাজ্যে না, যেটা ব্রাত্য বসুর ক্ষেত্রে ঠিক, ওটা শুভেন্দুর ক্ষেত্রে ঠিক তো নাকি? সিসিটিভি লাগাতে সমস্যা কি? সিসিটিভি লাগাতে যাদবপুরে সমস্যা কি? আমি বলছি শুভেন্দুর ক্ষেত্রে একদম সবগুলো অকাজ কেন? না না, আমি বলছি ব্রাত্য বসুর ক্ষেত্রে একদম আমি বিমলদার সঙ্গে এখানে 100% একমত, কিন্তু আমি এই ক্যাকোফনি চলতে দেবো না। এইখানে যেহেতু অতীতের অনেক কথা অভিজিৎ বাবু বললেন, আমি দ্রুত আমার পরের প্রতিবেদন রাখবো। বাবুল সুপ্রিয়, আপনারা জানেন বাবুল সুপ্রিয়র ক্যাম্পাসে যাওয়া, তারপর তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড়, আজকে বাবুল সুপ্রিয়র আজকের ঘটনা নিয়ে কি বক্তব্য দেখাবো। এসএফআই তখনও করেছিল বাম অতিবাম, এখনও বাম অতিবামই করেছে, তাদের দেখুন কোনো জনভিত্তি নেই, সব জায়গাতেই শূন্য। মাঝে 6 বছরের ব্যবধান,
গত শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে যেভাবে হেনস্থার শিকার হতে হয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন হুবহু সেই পরিস্থিতির মুখে পড়েছিলেন তিনি। যাদবপুর কাণ্ডে এবার বামপন্থীদের তীব্র আক্রমণ করলেন বাবুল সুপ্রিয়, যিনি তখন মোদী মন্ত্রিসভার সদস্য ছিলেন আর এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় পর্যটন মন্ত্রী। এসএফআই বাম অতি বাম যাদের কোনো আদর্শ নেই, গুন্ডামি করেছে, 34 বছর ধরে তারা গুন্ডামি করেছে, আজও করছে। আমি সুজনবাবু সব উল্টোপাল্টা বকছেন, কি ওনার জনভিত্তি আছে বলুন তো? একটা কোথাও ভোটে জিততে পারেন উনি, কেন মানুষ ওনার কথা শুনবে? 2019 সালের 19শে সেপ্টেম্বর এবিভিপির একটি অনুষ্ঠানে যোগ দিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেছিলেন তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির সাংসদ বাবুল সুপ্রিয়। ক্যাম্পাসে ঢোকার পরপরই পড়ুয়াদের একাংশ তাকে ঘিরে গো ব্যাক স্লোগান তোলে, দেখানো হয় কালো পতাকা, শুরু হয়ে যায় ধস্তাধস্তি, খুলে নেওয়া হয় বাবুল সুপ্রিয়র চশমা, চুলের মুঠি ধরে টান, ধাক্কা পর্যন্ত মারা হয়। তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকর পৌঁছেছিলেন বাবুল সুপ্রিয়কে উদ্ধার করতে। পেট্রোলের যে ট্যাঙ্কের যে কাভার ছিল সেটা ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছিল এবং তার মধ্যে দেশাই কাটিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। যাদবপুরে এসে নোংরা রাজনীতি চাষ করলে কি ট্রিটমেন্ট দেওয়া হয় সে বাবুল সুপ্রিয় জানেন, এবং তার বাবুল সুপ্রিয়র কাছে শিখে গিয়েই ওনাদের দলের নেতা হয়তো ছাত্র মারতে বা ছাত্র খুন করতে এসছেন, বা ওনার দলের অন্যান্য নেতারা ছাত্র ইউনিভার্সিটিতে গুন্ডা ঢুকিয়ে দেওয়ার হুমকি দেয়। গুন্ডা ঢুকিয়ে দেওয়ার হুমকি ওনারা দিতে পারবেন, যাদবপুরের গণতান্ত্রিক পদ্ধতিতে তৃণমূল কখনো আসতে পারবে না, তাই এইভাবে গুন্ডাগিরির হুমকি ওদের দিতে হয়। সব মিলিয়ে শনিবারের ঘটনার পরিপ্রেক্ষিতে ঘুরে ফিরে আসছে 6 বছর আগের ঘটনা। অনির্বাণ বিশ্বাস, বিজেন্দ্র সিংহ ও বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, খানিকক্ষণ আগে অভিজিৎবাবু বললেন যে পরিকল্পিত বিক্ষোভ কিনা, কায়েমি স্বার্থ আছে কিনা, এটা জানা যাবে কি করে? তদন্ত হলে। সেই তদন্তের কি প্রক্রিয়া? আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি তিনি বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছেন, কিন্তু ঘটনা কি? আমি বলছি যে বারবার এফআইআরের প্রসঙ্গ উঠছে। আমি বলেছি আগামীকাল বিস্তারিত দেখাবো। গতকাল এফআইআর নিয়ে আলাদা প্রতিবেদন করে দেখিয়েছিলাম যে এই 7টা এফআইআরের মধ্যে 5টা এফআইআর আমরা সবাই জানি যে অভিযোগকারী করেছে, যার একজনের ঠিকানা নিয়ে কি বড় জিজ্ঞাসা চিহ্নের মুখে আমাদের পড়তে হয়েছে। গতকাল বিস্তারিত দেখিয়েছি। 2টো হচ্ছে পুলিশের সুমোটো এফআইআর। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু কোনো অভিযোগ করেনি। আমি ঠিক এইখানে ফিরদৌস শামীমের কাছে আসবো। ফিরদৌস, তদন্ত তবেই হবে, তখনই হতে পারে যখন অভিযোগ হবে। সেই অভিযোগ নিয়েই তো এত গোলমাল। তুমি যদি একটু পরিয়ামে বল। অনেকক্ষণ ধরে আলোচনা শুনছি। এই যাদবপুরের ঘটনা নিয়ে টোটাল 7টা এফআইআর হয়েছে। তার মধ্যে আমি দেখছিলাম 2টো এফআইআর এতক্ষণ বলেছেন যে পুলিশ করেছে, আর 5টা এফআইআর বিভিন্ন লোকজন করেছে। তার মধ্যে অভিযোগ হচ্ছে যে 3000 টাকা চুরি হয়ে গেছে, স্নাচ করা হয়েছে, রিস্ট ওয়াচ স্নাচ করা হয়েছে। এগুলো তো স্নাচ করা হয়েছে কি হয়নি তা তদন্ত করতে হবে। কিন্তু একটা জিনিস চাক্ষুষ হচ্ছে যে একটা ছেলে সে বেডে শুয়ে আছে, তার স্টিচ হয়েছে, এটা চাক্ষুষ হয়েছে। সেই চাক্ষুষ ঘটনা নিয়ে এখনো পর্যন্ত একটা এফআইআর হলো না। এবার দ্বিতীয় কথায় আসি, যে কিছুক্ষণ আগে একজন বক্তা বলছিলেন যে একজন শ্রমজীবী মানুষ, তিনি ভয় পেয়ে গেছেন, হতচকিত হয়ে গেছেন, তাই তিনি হয়তো গাড়িটা চালিয়ে দিয়েছেন। আচ্ছা, একজন শিক্ষামন্ত্রীর শ্রমজীবী ড্রাইভারকে কেন হতচকিত হয়ে যেতে হবে? কেন সে এই অ্যাসিওরেন্স পাবে না এই রাজ্যের পুলিশ ডিপার্টমেন্টের কাছ থেকে যে সে স্মুথলি গাড়ি চালিয়ে যেতে পারবে? কিছুক্ষণ আগে আমি শুনছি, কারণ ফিরদৌস ক্যাম্পাসে পুলিশ কিন্তু ঢোকেনি। দেখুন, আমি পুলিশের সিকিউরিটি ছিল না। তাহলে ফেলিওর পুলিশ ডিপার্টমেন্টের আমি 2টো ফেলিওর বলছি। এক হচ্ছে এই যে নেশা হয় তাই সার্জিক্যাল স্ট্রাইক দিতে হবে, আর দ্বিতীয় হচ্ছে শিক্ষামন্ত্রীর ড্রাইভার তিনি হতচকিত হয়ে গাড়ি চালায়। সব ঠিক আছে, কিন্তু ঘটনাটা ক্যাম্পাসের মধ্যে পুলিশ ঢোকে না। দেখুন, ক্যাম্পাসের অভ্যন্তরে হোক, আর হাইকোর্টের অভ্যন্তরে হোক, বা বিধানসভার অভ্যন্তরে হোক, আমি 3টে ঘটনা কনসাসলি বললাম, 3টে জায়গার কথা। আচ্ছা, সেখানে যদি কোনো ঘটনা ঘটে থাকে, কোনো ঘটনা ঘটে যায়, পুলিশের 2টো ভূমিকা আছে। এক, পূর্ববর্তী ঘটনা ঘটার আগে একটা মেজর, যেটাকে আইবি রিপোর্টিং বলা হয়, তাহলে বুঝতে হবে পুলিশের আইবি ফেলিওর। দ্বিতীয় হচ্ছে যে ঘটনা ঘটার পরের ফেলিওর কি। তাহলে 2 রকম ফেলিওর আছে এখানে। এক হচ্ছে পুলিশের ঘটনা ঘটার আগের ফেলিওর, অর্থাৎ ইনফরমেশন গ্যাদার্ড হয়নি। দ্বিতীয় হচ্ছে যে ঘটনা ঘটার পরে যেটা চাক্ষুষ হচ্ছে সেই নিয়ে কোনো এফআইআর হলো না। এবার আসি দ্বিতীয় পয়েন্ট, যে কিছুক্ষণ আগে একটি ছাত্র সংগঠনের এক বন্ধু বলছিলেন যে ওখানে, আমি খুব মনোযোগ সহকারে শুনছিলাম, ওখানে নাকি নেশা করা হয়, তাই নাকি সার্জিক্যাল স্ট্রাইক করা হবে। আমি কিছুক্ষণ ধরে বোঝার চেষ্টা করছিলাম সার্জিক্যাল স্ট্রাইক মানে কি।
আমার যা আন্ডারস্ট্যান্ডিং তাতে সার্জিক্যাল স্ট্রাইক মানে হচ্ছে যে এটা একটি মিলিটারি অ্যাটাক, মিলিটারি অবজেক্টের উপর অ্যাটাক করা হয় এবং কোন পারপাসে, যাতে সারাউন্ডিং এরিয়ায় মিনিমাম ড্যামেজ হয়। অর্থাৎ সাধারণভাবে দুটো দেশের যুদ্ধ হলে মিলিটারি সেখানে পার্টিসিপেট করে, সেখানে ক্যাজুয়ালিটি অনেক বেশি হয়, সেই জন্য সার্জিক্যাল স্ট্রাইক হচ্ছে একটা মিলিটারি মেজার যেখানে সারাউন্ডিং এরিয়ায় মিনিমাম যাতে ড্যামেজ হয়। আমি বুঝতে পারলাম না যে একটি রাজ্য সেখানে নেশার দ্রব্য অবাধে বিক্রি হচ্ছে, সেই রাজ্যের পুলিশ অথরিটি সেই সম্পর্কে বিন্দু বিসর্গ জানে না। একটি ছাত্র সংগঠনকে দায়িত্ব নিতে হচ্ছে যে সেখানে মিলিটারি অ্যাটাক করা। আমার প্রথম প্রশ্ন, আচ্ছা এই ছাত্র সংগঠনকে মিলিটারি অ্যাটাক করার দায়িত্ব কে দিল? দ্বিতীয় প্রশ্ন যে আচ্ছা এই নেশা দ্রব্যের যে এখানে যে ছড়ানো হয়, খায় হোয়াটসঅ্যাভার, সেখানে ডিস্ট্রিবিউট হয় হোয়াটসঅ্যাভার, আচ্ছা পুলিশ জানে না? আচ্ছা পুলিশের কি এরকম কোনো প্রহিবিশন আছে যে ইউনিভার্সিটির ভিতরে নেশাদ্রব্য বিক্রি হবে সেখানে পুলিশ যেতে পারবে না? আমাকে যদি জানেন যে এরকম কোনো প্রভিশন, এরকম কোনো আইন আছে, এরকম কোনো প্রহিবিটেড আইন আছে, আমাকে দয়া করে জানাবেন, তাহলে আমি খুব বাধিত হব। এবার আসি যে এটা যে আসলে ফেলিওর, পুলিশ ফেলিওর। প্রথম কথা হচ্ছে যে আগে ইনফরমেশন পেলেন না। দ্বিতীয় হচ্ছে ঘটনা ঘটে যাওয়ার পরে আপনি 7টা এফআইআর করলেন এই যাদবপুর কাণ্ডে, কিন্তু যেটা চাক্ষুষ হচ্ছে একটা অন্ততপক্ষে গ্রিভিয়াস হয়, 14টি স্টিচ হয়েছে, অন্ততপক্ষে অ্যাটেম্প টু মার্ডার একটা অভিযোগ। শুধু তাই নয়, এই ইন্দ্রানুজ যে এখন বেডে শুয়ে আছে, সে একটি হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেছে, আমি রিটটা পড়ছিলাম। সে তো অনথ বলেছে যে পুলিশ তার কাছে গিয়ে তাকে বয়ান পরিবর্তন করতে বাধ্য করেছে। এই যদি পুলিশের ভূমিকা হয় তাহলে পুলিশ কি করে এই ইনফরমেশন আগে পাবে? প্রথম। দ্বিতীয় হচ্ছে ঘটনা ঘটে যাওয়ার পরে সঠিক তদন্ত করতে পারবে। আরেকটি কথা বলে আমি শেষ করব, মাস্টারমশাই ঠিক কথা বললেন অভিজিৎ বাবু, যে এর একটি বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত। আমি ওনার সঙ্গে সম্পূর্ণ সহমত। আমি আশা করব আগামীকাল যে মামলা আছে সেখানে ওনার বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করে রাজ্য সরকার গিয়ে বলবে যে ইন্দ্রানুজের দায়ের করা রিট পিটিশনে গিয়ে যে হ্যাঁ আমরা একেবারে সহমত পোষণ করছি, একটি বিচার বিভাগীয় একজন প্রাক্তন বিচারপতিকে দিয়ে বিচার বিভাগীয় তদন্ত। ওনার সঙ্গে সম্পূর্ণ ধন্যবাদ ফিরদৌস। আমি আসবো, কিন্তু হ্যাঁ সেটা ক্যাম্পাসে পুলিশ ঢোকা না ঢোকা নিয়ে ফিরদৌসদার অবস্থান নিয়ে আমি অবাক নই, কারণ ক্যাম্পাসে পুলিশ ঢুকিয়ে 2005-এ আন্দোলনরত ছাত্রদের পিটিয়ে ছাত্র এরাই করেছিল। অতএব ক্যাম্পাসে পুলিশ ঢুকিয়ে ইনফরমেশনের কথা ব্রাত্যবাবু এটা বলেইছিলেন যে ঘেরাও হবে, যা হবে হবে, পুলিশ আমি ডাকবো না, ইটস ওয়েল ডকুমেন্টেড। এবং তিনি ঘেরাও হয়েছেন, ডেপুটেশন রিসিভ করেছেন, তার ছবি অবধি আছে। তারপরেও ঘেরাও হয়েছে, তারপরেও গাড়ি আক্রমণ হয়েছে, তিনি কিন্তু পুলিশ ডাকেননি। এটা তার রাজনৈতিক অবস্থান। ইউ ক্যান বি উইথ ইট, ইউ ক্যান বি এগেইনস্ট ইট, সেটা আলাদা কথা। কিন্তু ক্যাম্পাসের ভেতরে পুলিশ ডাকা উচিত ছিল এবং ডেকে এনে পিটিয়ে ছাত্র করা উচিত ছিল। এটাই হচ্ছে সিপিএম এর। 2005-এর এই যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনার সুজন চক্রবর্তী থেকে শুরু করে আমাদের পার্টির বড় বড় নেতা যারা যাদবপুরের প্রাক্তন নেতারা যাদবপুরে দাঁড়িয়ে এমনকি বামফ্রন্ট সরকারেরও সমালোচনা করেছিলেন। কিন্তু হ্যাভিং সেড দ্যাট, আমি এটা বলছি, ওইটা করে যে র্যাগিংয়ের কালচারকে বাঁচানো হয়েছিল তার বড়ি হলো স্বপ্ন বলে বাচ্চা ছেলেটা, আমি গোটা নামটা নিচ্ছি না, বিভিন্ন আইনের জন্য। দ্বিতীয় কথা হচ্ছে অনির্বাণের এই মৌলিক অবস্থান বা এই নৈতিক অবস্থান, পাশে অভিজিৎবাবু বসে আছেন, যে হোক্কলরব আন্দোলন নিয়ে হচ্ছিল, গোটা আন্দোলনটা তো শুরু হয়েছিল এই কারণে যে ইসিকে ঘেরাও করা হয়েছিল মোলেস্টারদের শাস্তির দাবিতে। তৃণমূল, পার্থ চট্টোপাধ্যায়ের মতো তখন এক দেবস্থানীয় মানুষ আমাদের শিক্ষামন্ত্রী ছিলেন, তিনি পুলিশ পাঠিয়ে ক্যাম্পাসে মোলেস্টেশনের শাস্তি চায় যে ছাত্ররা, তাদেরকে পিটিয়েছিলেন, তাদেরকে রক্তাক্ত করেছিলেন, তার প্রতিবাদে গোটা আন্দোলন হয়েছিল। পুলিশ ঢোকানো সিপিএম এর অবস্থানটা কি? পার্থবাবু ঠিক না 2005 ঠিক? তারা আজকে বলছে ক্যাম্পাসে পুলিশ ঢোকানোর আমরা সবসময় বিরোধী। 1, 2 হচ্ছে যে নেশারুদের মুক্তাঞ্চল বলে যাদবপুরকে যেভাবে দাগিয়ে দেওয়া হচ্ছে আমরা সেটারও বিরোধী। কিন্তু পাশাপাশি আমি বলছি যাদবপুর নিয়ে আমাদের বহু বক্তব্য আছে, ঠিক যেমন প্রাক্তনীদের দাপাদাপির অভিযোগ। আমি বলছি ঠিক যে ঘটনার কথা শতরূপ এইমাত্র উল্লেখ করলো, হোস্টেলের ওই ঘটনা, সেখানেও দেখা গেছিল যে মূল যাদের বিরুদ্ধে অভিযোগ তারা প্রাক্তনী। এক্ষেত্রেও একাধিক প্রাক্তনীর নাম উঠে আসছে। আমি দ্রুত আমার পরের প্রতিবেদন দেখাবো এই প্রশ্নটা তুলে। দেখুন, আবার সেই যাদবপুর, আবার তোলপাড় রাজ্য রাজনীতি, ফের এফআইআর, ফের গ্রেফতার। শনিবারের ঘটনায় একাধিক এফআইআর হলেও পুলিশ এখনো অব্দি একজনকেই গ্রেফতার করেছে। এই বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তনী মোহাম্মদ সাহিল আলী।
আর এর ফলেই ফের প্রশ্ন উঠছে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রাক্তনীদের দাপাদাপি নিয়ে। অবশ্যই প্রাক্তনীরাও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটি স্টেক, ইউনিভার্সিটির দুঃখে মানে খারাপ সময় পাশে দাঁড়াবে। আমরাও দেখেছি যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীদের অনেক দেওয়া ফান্ডে ইউনিভার্সিটির অনেক সমস্যা মিটেছে। প্রাক্তনীদের হোস্টেল দখল করে রাখা, র্যাগিং কাণ্ডে যুক্ত থাকে, সেটা সম্পূর্ণ নিন্দনীয়। আর এই বিতর্ক আজকের নয়। 2023 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলের 3 তলা থেকে পড়ে এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়, ওঠে র্যাগিং এর অভিযোগ। আর এই ঘটনা ঘিরেই তোলপাড় পড়ে যায় গোটা রাজ্যে। সামনে চলে আসে হস্টেলে প্রাক্তনীদের দাপটের অভিযোগ। যাদের গ্রেফতার করা হয় তাদের মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একাধিক প্রাক্তনী ছিলেন। বিতর্কের মুখে কিছুদিনের জন্য বহিরাগতদের যাদবপুরের হস্টেলে ঢোকায় নিষেধাজ্ঞা অবধি জারি করা হয়। তারপর 2 বছর পেরিয়ে গেছে, কিন্তু এবার যাদবপুর কাণ্ডে ফের গ্রেফতার হলেন এক প্রাক্তনী। যার জেরে প্রশ্ন উঠে গেল, তাহলে কি যাদবপুরের ক্যাম্পাসে প্রাক্তনীদের দাপট এখনো সমানতালে চলছে? এতে কি কর্তৃপক্ষের প্রচ্ছন্ন প্রশ্রয় রয়েছে? দেখুন, প্রাক্তনীরা যদি মনে করে যে গুটি কয়েক মানুষ মিলে তারা যাদবপুরের মর্যাদাকে কলুষিত করবে, আজকে আমরা তার বিরোধিতায় মাঠে নেমেছি। আমাদের দাবি মাস্টারমশাইরা সব দেখছেন। আগেকার দিনের মতন সেই দিন নেই মাস্টারমশাই আপনি কিছু দেখেননি। এখন মাস্টারমশাইরা সব দেখছেন। ভিক্টর ব্যানার্জির লাঠি আমরা নেব না, কিন্তু আমাদের চোখ দিয়ে আমরা আরো 10টা চোখকে দেখাতে পারি। প্রাক্তনীদের নিয়ে সিদ্ধান্ত নিশ্চয়ই ইসিতে নেওয়া হবে, যথাযথ সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের দাবি দাদাগিরি বন্ধ করতে হবে। আমরা জেএনইউকে ঠান্ডা করে দিয়েছি। অনেক প্রাক্তনী এরকম এমফিল স্কলার, পিএইচডি স্কলার হয়ে জেএনইউর হোস্টেলে 10 টাকা ফিস দিয়ে বছরের পর বছর কাটিয়ে দিত। 26 সালে বিজেপি ক্ষমতায় এলে যাদবপুরকেও কিভাবে ঠান্ডা করতে হয় আমরা দেখিয়ে দেবো। জেএনইউর উদাহরণ যাদবপুরের এই তথাকথিত প্রাক্তনী হোক আর বর্তমানের টলি হোক, তারা যেন মাথায় রাখে। অনেকে বলছেন প্রাক্তনীদের দাপটের অভিযোগ শুধু যাদবপুর নয়, রাজ্যের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও মাঝে মধ্যেই শোনা যায়। যাদবপুরে যেখানে দাপটের অভিযোগ ওঠে বাম বা অতিবাম মনোভাবাপন্ন ছাত্রদের বিরুদ্ধে, সেখানে অন্যান্য প্রতিষ্ঠানে এরকমই অভিযোগ শোনা যায় তৃণমূলপন্থীদের বিরুদ্ধে। যে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরাই সেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়পত্রে ইনভলভ হয়, ইভেন্ট হয়, অ্যালামনাই ডে হয়, ফেস্ট হলে অ্যালামনাই নাইট হয়। অ্যালামনাইরা তো থাকবে, অ্যালামনাই বাদ দিয়ে কি শিক্ষা প্রতিষ্ঠান হয় নাকি? বিগত দিনের যে ঘটনা, সেখানে যে ঘটনা ঘটেছে সেখানে প্রাক্তনীদের ইনভলভমেন্ট নিয়ে তৃণমূল যে অভিযোগ আনছে, সেই অভিযোগের সত্যতা কতটা এই নিয়ে আমার প্রশ্ন থাকলো। বরং বহিরাগতরা যে ঢুকেছে সেইটার তো সত্যতা আছে, প্রমাণ আছে, ফুটেজ আছে, মিডিয়ার কাছেই আছে। সেইগুলো নিয়ে কথা বলা হোক, এদের শাস্তি দেওয়া হোক। আমরা প্রত্যেকে জানি সব জায়গায় একটা নিয়ম শৃঙ্খলা থাকা উচিত। তো সেইগুলোর ক্ষেত্রে যারাই এটা করছে না কেন, যদি সিসিটিভি কভার্ড হয় তাহলে গোটা ব্যাপারটা সামনে চলে আসে, কিন্তু তারা সেই ব্যাপারটাই করতে দিতে রাজি নন। বিভিন্ন জায়গায় যে ছাত্র সংসদ, সেই ছাত্র সংসদের সঙ্গে ইনস্টিটিউট কর্তৃপক্ষ যারা আছেন তাদের সঙ্গে আমার মনে আলোচনার প্রেক্ষিতে একটা ক্লিয়ার ডিসিশনে সব জায়গাতে এটা আসা উচিত। বহিরাগতরা প্রবেশ করবে কি করবে না। শিক্ষা প্রতিষ্ঠানে প্রাক্তনীদের এই দাপট কতদিন চলবে? কৃষ্ণেন্দু অধিকারী, ব্রতদীপ ভট্টাচার্য, অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি অধ্যাপক সুমন বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব। প্রশ্নটা খুব পরিষ্কার এবং 100% রাজনৈতিক। এবিভিপি আজ সাংবাদিক সম্মেলন করে বলেছে যে এই যে পুরো খেলাটা দেখছেন এটা হচ্ছে বাইনারি তৈরির খেলা। কেন? তৃণমূল এবং এসএফআইয়ের মধ্যে সেটিং। তারা স্লোগান দিয়েছে যে তৃণমূল আর এসএফআই তলায় তলায় ফিশ ফ্রাই। আমি বলছি যে বিজেপিকে দুর্বল করার জন্য, বিজেপির ভোট ভাগ করার জন্য, অর্থাৎ বিরোধী ভোট ভাগ করার জন্য কৌশলে বামেদের শক্তিশালী করছে তৃণমূল। সুমন বন্দ্যোপাধ্যায়ের সময় শুরু এখন। আসলে গত 1 মার্চ যাদবপুরে অ্যানুয়াল জেনারেল মিটিং করতে গিয়ে আমরা আক্রান্ত হয়েছি। একটা নিয়ম মেনে একটা রেজিস্টার্ড প্রতিষ্ঠান তার এজিএম যাদবপুরে করতে গিয়েছিল। সেখানে সেই এজিএমে 11টা থেকে বাধা দেওয়া শুরু হয় এবং ধারাবাহিকভাবে সেই বাধা দেওয়ার যে প্রক্রিয়া নানাভাবে চলে এবং 4টের পর এটা একবারে চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছয়। আমি একটু আগে বামপন্থীদের কাছ থেকে, বিশেষত সিপিএমের কাছ থেকে শুনছিলাম ব্রাত্যবাবু সম্পর্কে নানা রকম কথা তারা বলছিলেন। আমি জানি যে সিপিএম আবার মানে যারা শিক্ষাবিদদের ভীষণ পছন্দ করে, 85-86 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সন্তোষ ভট্টাচার্যের প্রতি তাদের কীরকম দয়া দাক্ষিণ্য তারা দেখিয়েছিল পশ্চিমবঙ্গের মানুষ জানে। ফলে সিপিএম সম্পর্কে বলে লাভ নেই। দুঃখের কথা যেটা, যে আমরা সকাল থেকে কি করেছি, আমরা সকাল থেকে একটা সেমিনার করেছিলাম। সেমিনারের বিষয় ছিল শিক্ষায় গৌরিকীকরণ। সেই গৈরিকীকরণের কথা আমরা বলেছি এবং পরবর্তীকালে সেই গৈরিকীকরণের উপর 3 জন বক্তব্য রেখেছে এবং তারপরে আমাদের এজিএম শুরু হয়েছে, বিভিন্ন প্রস্তাব পাস হয়েছে এবং আমাদের যারা বক্তা ছিলেন সেই বক্তাদের অধিকাংশ এই গৈরিকীকরণের বিরুদ্ধে তারা বক্তব্য রেখেছিলেন। দুর্ভাগ্যের কথা
যে যখন আমরা বিজেপি আরএসএস এর গৈরিকীকরণের বিরুদ্ধে স্লোগান তুলছি, সংঘবদ্ধ হচ্ছি, তখন বাম এবং অতিবাম সংগঠন তারা সক্রিয়ভাবে সাথে বাধা প্রদান করেছে এবং আমাদের হেকেল করেছে। আমি সুমনদা আশ্চর্য হয়ে যাচ্ছি যে যাদবপুর সম্পর্কে আমার অভিজ্ঞতা খুব কম, কারণ আমি ওই ওপেন এয়ার থিয়েটারে সেই মানে ওপেন এয়ার এতে থিয়েটারে আমি সেদিনকে প্রথম গেছি। আমি সামনে থেকে না দেখলে বুঝতে পারতাম না যে একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র একটা প্রকাশ্য অনুষ্ঠানে মানে মাতৃপিতৃ স্থানীয় টিচারদের ওই রকম ভাষা ব্যবহার করতে পারে, যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছে আমি অবাক হয়ে গিয়ে দেখেছি। শুধু যে মানে আমাদের সভাপতি ব্রাত্য বসুকে আক্রমণ করেছে তাই নয়, তার ঘড়ি ছিঁড়েছে, তাকে ঠেলে ফেলে দিয়েছে। আজকে যে ঘটনাটার কথা বারবার আপনারা দেখেছেন, শিক্ষাবন্ধুর অফিসটাকে কিভাবে জ্বালিয়েছে। ভালো ছাত্র তারা স্লোগান তুলেছে, মনোজিৎ মণ্ডলের গালে গালে জুতো মারো তালে তালে। এরা যাদবপুরের ছাত্র, এরা যাদবপুরের মুখ উজ্জ্বল করছে। অধ্যাপক সেলিম বক্স মণ্ডল তার 30 সেকেন্ডের একটা ভাইরাল অডিও গতকাল প্রকাশিত হয়েছে, বিভিন্ন চ্যানেল দেখিয়েছে, যেখানে সরাসরি সেলিম বক্স মণ্ডলকে অভিযুক্ত করে বলা হয়েছে যে দলে দলে ছাত্রকে তার ক্লাস বয়কট করতে হবে। আমরা তো অবাক হয়ে যাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এইভাবে বাধা দেওয়ার অভিযোগ হয়, যাদের বাধা দেওয়ার অভিযোগ হয়, আজকে তো আমরা আক্রান্ত হচ্ছি। আবার আমরা রীতিমতো থ্রেট কালচারের মধ্যে পড়েছি। দুর্ভাগ্যজনক, সারা পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি দেখলে অবাক হয়ে যাবেন। আমি বলছি যে গত 1 তারিখ আমাদের মাননীয় সভাপতি অধ্যাপক ব্রাত্য বসু অত্যন্ত ঠান্ডা মাথায় এসএফআই এর যে ডেপুটেশন, সেই ডেপুটেশন নিয়েছিলেন। হাত জোর করে আমাদের মনোজিৎ মণ্ডল থেকে শুরু করে সেলিম বক্স মণ্ডলরা হাত জোর করে ওই শিক্ষক ছাত্র সংগঠনের কাছে অনুরোধ করেছে যে আপনাদের কিছু যদি বলার থাকে তাহলে আপনারা আসুন, আপনাদের ডেপুটেশন নেওয়া হবে। আমাদের মন্ত্রী এবং আমাদের সভাপতি তিনি গিয়ে হাত জোর করে বলেছেন। আমি তো বলছি কারা উপস্থিত ছিল? 3500 শিক্ষক, পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তারা ছিলেন। আমরা গুন্ডা নই, আমরা যাদবপুর দখল করতে যাইনি। আমরা যাদবপুরের আমাকে বলতে দিতে হবে। সুমনদা, এইখানে আমি এগ্রি করছি আপনার সঙ্গে যে ঘোষিত কর্মসূচি, অনুমতির কোনো মানে একেবারে ঘোষিত কর্মসূচি এবং শিক্ষামন্ত্রী যাবেন সেটাও প্রি শিডিউলড, এটার মধ্যে কোনো দ্বিধা নেই। বলছেন ছাত্র হিসেবে তোমাদের ব্যবহার সবথেকে প্রথমে এটি বলার, ওখানে ওনারা শিক্ষার গৈরিকীকরণের বিরোধিতা করছেন, খুব ভালো কথা, কিন্তু সেখানে হচ্ছে কি এই রাজ্য ইতিমধ্যে এনইপি লাগু হয়ে গিয়েছে। এবং দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কি যে না অভিনব হলো, আমি বলছি যে তুমিও আই উইটনেস, সুমন বন্দ্যোপাধ্যায় আই উইটনেস, উনি যেটা বললেন ছাত্রদের সেদিন ব্যবহার, তাদের অধ্যাপকদের সম্পর্কে, সেইটা এবার আমি বলি ওগুলো। প্রথমে একটি কথা ক্লারিফাই করে রাখা দরকার যে সেখানে আমরা কোনো গৈরিকীকরণের বিরুদ্ধে কথা হচ্ছে বলে যাইনি, সেখানে আমাদের স্পষ্ট বক্তব্য ছিল। আমরা বাধা দিয়েছি, বলতে দাওনি তোমরা, ঠিক আছে বলতে দাওনি, এখন যেমন আপনি বলতে দিচ্ছেন না, এরকম বাধা দিয়েছি, এখন আপনি বিষয়টা হচ্ছে কি যে সেখানে আমাদের স্পষ্ট বক্তব্য ছিল। এটি ত্রিপাক্ষিক বৈঠকের, সেখানে আমাদের ভিসি উপস্থিত ছিলেন ভাস্কর গুপ্ত, সেখানে ছাত্রপক্ষ আমরা সবাই এখানে উপস্থিত ছিলাম এবং সেখানে শিক্ষামন্ত্রী স্বয়ং উপস্থিত ছিলেন। গত 5 বছর ধরে প্রত্যেকটি কলেজে, বিশেষ করে যাদবপুর বিশ্ববিদ্যালয় যে হচ্ছে ইউনিয়ন ইলেকশন বন্ধ হয়ে আছে, আমাদের খুব ইউনিয়ন, আমি তোমার সঙ্গে একমত, কিন্তু আমরা তো এই স্টিল ছবিটা দেখেছি অনুভব, সেটা হচ্ছে যে এই স্টিল ছবিটা দেখেছি যে শিক্ষামন্ত্রী তোমাদের ডেপুটেশন নিয়েছে। আমাদের ডেপুটেশন প্রথম করে নেননি, সেটা হচ্ছে কি দুটি ছাত্র সুমনদা একটা ফুটেজ দেখান, হাত জোর করে অনুরোধ করা হয়েছে ওদের কাছে যে আপনারা আসুন, আপনারা এসে ডেপুটেশন দিন। ওরা ডেপুটেশন দিতে অস্বীকার করেছে। শুধুমাত্র এই বড় অনুষ্ঠানটাকে বানচাল করে ওটাকে বদিন করে রাখতে চাইছেন। উনি বললেন না যে পিতৃমাতৃ সম হচ্ছে গিয়ে শিক্ষক শিক্ষিকারা ছিলেন। যদি আজকে সেই কোটানকোট পিতৃমাতৃ সম শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের হচ্ছে গিয়ে শ্লীলতাহানি করে, সেখানে ছাত্রীদের যদি জামা টেনে ছিঁড়ে দেয়, সেখানে যদি বাইরের কলেজ থেকে বহিরাগত তৃণমূল ছাত্র পরিষদের গুন্ডাদেরকে মদ্যপ অবস্থায় নিয়ে এসে ওখানে ছাত্রদের উপর চড়াও হয়, তাহলে সেই রকম লোকেদেরকে, সেই রকম প্রফেসরদেরকে কোটানকোট আমরা পিতৃমাতৃ সম বলে মনে করি না। তারা ওখানে স্পষ্ট কথা আমাদের উপর আক্রমণ চালিয়েছে এবং সেখানে করলেন 30 থেকে 40 জন ছাত্র করেছে। আমরা 3500 টিচার ছিল,
আমরা ধৈর্য ধরেছিলাম, আমরা হাত জোড় করেছিলাম, আমরা চেয়েছি শুধু এজিএমটা শেষ হোক, আমরা অন্য কোনো প্রশ্নে যেতে চাইছি না। 30 থেকে 31 জন আহত হয়েছে আমার টিচারদের মধ্যে, আমার অধ্যাপকদের মধ্যে 30 থেকে 31 জন আহত হয়েছে। অনেকক্ষণ ধরে বলার চেষ্টা করছে। যে তৃণমূল বলছে যারা যাদবপুরকে 1 মিনিটে ঠান্ডা করে দিতে পারে, তারা 14 বছর ধরে রাজ্যে ক্ষমতায়। যাদবপুরের তৃণমূল ছাত্র পরিষদের ঝান্ডা ধরার জন্য একটা লোক 14 বছর তৈরি করতে পারলেন না। এবিভিপি হচ্ছে গিয়ে এখানে ছাত্র ইউনিয়ন নিয়ে একটা সিঙ্গেল দাবি আছে। এখনো বলেননি। যদি মারতে সুমনদাকে আমি 3টে কথা বলি, আমি আপনার কথাগুলো শুনলাম। প্রথম কথা হচ্ছে গৈরিকীকরণের বিরোধিতা করেছে বামপন্থীরা। এই কার্ডটা না বারবার খেলবেন না। ভারতে যবে থেকে শিক্ষায় গৈরিকীকরণ শুরু হয়েছিল সেই মন্ত্রিসভায় মমতা ব্যানার্জি মন্ত্রী ছিলেন। দ্বিতীয় কথা হচ্ছে আপনার সাথে আমার মনে আছে আমার প্রথম আলাপ হয়েছিল, আপনি যেটা বললেন আমি আপনার সাথে একমত। মানে অধ্যাপক তার গায়ে মানে হাত তোলাকে কেউ বা গালাগাল দেওয়াকে কেউ সমর্থন করতে পারে না, আপনি যেটা অ্যাবিউজ করার কথা এখানে বললেন। কিন্তু আমার এটা মনে আছে সুমনদা, আপনার সাথে আমার প্রথম আলাপ হয়েছিল রায়গঞ্জ সুরেন্দ্রনাথ কলেজের প্রিন্সিপালকে মারছে টিএমসিবির ছাত্ররা। সেই ঘটনার পরে এই টেবিলে আমি সেই প্রিন্সিপালের পক্ষে আর আপনি যে ছাত্ররা মারছে তাদের পক্ষে। আর আমার শেষ কথা আমি এখানে বলছি যে আমার সবচেয়ে ভালো লাগলো এই পুরো ব্যাপারটাতে এই যে ওনারা বারবার কথাটা বলছেন যে ছাত্রদের দিক থেকে কিছু অছাত্রসুলভ আচরণ হয়েছিল। দেখো সুমনদা, আমি ওখানে ছিলাম না, আমি জানি না। আমি যদি ধরে নিই যে কিছু আচরণ হয়েছিল, আমি খালি একটা কথাই বলছি, তারপরে যদি এরকম ঘটনা ঘটে না যে তার প্রত্যুত্তরে একজন ছাত্রের উপর দিয়ে রাষ্ট্রের গাড়ি চলে যাবে, তারপরে ছাত্রদের জায়গা থেকে কি ভুল ত্রুটি হয়েছিল ওগুলো খুব গৌণ হয়ে যায়। আমার খালি এইটুকুই বলার। ওখানে উপস্থিত ছিলাম না, তাও আমার এইটুকু বলার। আমি যে ছাত্র আহত হয়েছে, নিশ্চয়ই আমরা তো চাই না কোনো ছাত্র আহত হোক বা ছাত্র আহত হওয়ার ব্যাপার নিয়ে আমি কিছু বলতে চাই না। আমি বলছি যে গাড়ির চাকায় চাপা পড়ে শুধু চোখের এক কোনায় আঘাত আর কোথাও আঘাত নেই, এটা সাইন্টিফিক্যালি অবাস্তব। এটা জানালেন বলতে দাও, আমার কথা সুস্থ হয়ে উঠুক, কিন্তু পরিস্থিতিটা কি ছিল গণতান্ত্রিক ভাবে আলাপ আলোচনার মাধ্যমে যারা সমাধান চায় না, তারা তো শিক্ষামন্ত্রীর গাড়ির ওপর তারা মানে নৃত্যনাট্য এবং পাশাপাশি এবার আমি এখানে দাঁড়িয়ে টানতে হবে। আমি এখনো অনুষ্ঠান অনেকটা বাকি আছে। বিমল দা, আমি আপনার কাছে যাব যে আপনি সেই লোক যে একটা মামলা করেছিলেন ওই হোক কলরবের পর এবং তার বেশ কিছু রায় ছিল। আপনি যদি প্লিজ আমাদের বলেন যে সেই মামলার রায়ের সঙ্গে আজকের যাদবপুর কোথায় কোথায় তার অসঙ্গতি আপনার চোখে পড়ছে। সময় শুরু এখন। মামলাটা আমি একা করিনি সুমন, আমার সঙ্গে আরও জনাচোদ্দ ছিলেন, কিন্তু আমাদের দেশ মানে এ রাজ্যের সাহসিকতা এমন, 1 নম্বর সইটা কেউ করতে রাজি হয়নি। যে উকিল আমাকে ডেকে বলেছিল দাদা আপনি কি 1 নম্বরের সইটা করবেন? না, আমি মেদিনীপুরের লোক, আমার সব ভয় ডর নেই, চলুন করে দিচ্ছি, তবে আপনার ওয়াকালতনামাটা আগে পড়াবেন। পড়ে সই করেছিলাম এবং তার কতগুলো অন্তর্বর্তীকালীন রায় ছিল, পরে আসছি। তার আগে কতগুলো কথা বলি। সেটা হচ্ছে এখানে তৃণমূলের অধ্যাপক সংগঠনের নেতা বলে গেলেন আমরা আক্রান্ত, কি অসহায়। মন্ত্রী সেদিন মানে গাড়ি করে পালিয়ে এলেন, কি অসহায়। এ রাজ্যের প্রশাসনটা বড্ড অসহায়, কারণ এ রাজ্যে প্রশাসন বলে কিচ্ছু নেই। আমার একটা কথা আছে, সেদিন যা ঘটেছে এই রাজ্যের শাসক দল এবং সরকার তারা ঘটিয়েছে, তারা চেয়েছে বলে এটা ঘটেছে। যাদবপুরে যারা ঘটাবে তারা তো ঘটাবে, সবাই জানি আমরা। 30-40টা লোক ওইরকম উগ্র বামপন্থীরা এই ঘটনা ঘটিয়ে দেবে। আপনি যখন যাদবপুরের মতো জায়গায় যেখানে আপনাদের শক্তি খুব কম, 2-4 জন অধ্যাপক আপনাদের সমর্থক, অধিকাংশ অধ্যাপক এখনো বামপন্থী জুটার সঙ্গে থাকে এবং ওটা হচ্ছে বামপন্থী থেকে বাম উগ্র বামদের শেষ ঘাঁটি, আর কোথাও তাদের জায়গা নেই, তারাই গোলমালটা পাকাবে। ওটা জেনে যখন ওখানে আপনারা ওই অধ্যাপক সংগঠনের সভা করতে গিয়েছিলেন, অ্যাডিকুয়েট প্রোটেকশন নেননি কেন? পুলিশ প্রোটেকশন, যদি পুলিশ প্রোটেকশন নেননি, আমি শিক্ষা কেন্দ্রে পুলিশ ঢোকাবো না, ভীষণ ম্যাচও ব্যাপার হলো, পালিয়ে এলেন কেন? আপনি যদি ওখানে দাঁড়িয়ে থাকতেন, দাঁড়িয়ে থেকে বলতেন সব টিচার বেরোবে, তারপর আমি বেরোবো, আমি গিয়ে আপনার বাড়িতে আপনাকে অভিনন্দন জানিয়ে আসতাম, পালিয়ে এলেন কেন ওখান থেকে? দেখুন, আমি ব্যক্তিগতভাবে প্রাপ্ত সুখটা নিন্দে করি না, তার বিরুদ্ধে নির্বাচনে দাঁড়িয়েছিলাম, হেরে গেছি, লোকে বলবো ওই রাগ থেকে বলছি, কিন্তু আজকে আমাকে বলতেই হচ্ছে।
উনি পালিয়ে এলেন কেন? উনি কেন নিজের অধ্যাপক অধ্যাপিকাদের পাশে দাঁড়ালেন না যখন দেখছেন ওদের দিকে জ্যাভেলিনের মতো মারা হচ্ছে, চেয়ার ছোড়া হচ্ছে? পালিয়ে এলেন ওদের ছেড়ে। অধ্যাপক অধ্যাপিকারা ট্রমা নিয়ে বাড়ি ফিরল। ঘটনা তো ঘটিয়েছেন আপনি। কোথায় লেখা আছে যে শিক্ষা প্রতিষ্ঠানে ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটে গেলে পুলিশ ঢুকবে না? অবশ্যই পুলিশ ঢুকবে। সাধারণভাবে নৈতিকতার নিরিখে পুলিশের ঢোকা উচিত না, ওটা শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু যদি ভয়ঙ্কর কিছু ঘটনায় ঢুকবে না, সেদিন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের এই ঘটনার পর গতকাল চারদিকে পুলিশ দিয়ে ঘিরে দেননি? র্যাব নামাননি? কোথায় নামলো না পুলিশ? হয়তো পুলিশ আপনারা নামিয়েছেন। তাই আপনাদের ভণ্ডামির জন্য এই ঘটনা ঘটেছে। আর সবচেয়ে বড় কথা, এই প্রশাসনকে কেন আমি বারবার আঙুল তুলছি, কিন্তু ওই ঘটনায় আপনি শেষ যে ঘটনাটা বললেন, পুলিশ গেটের বাইরে ছিল। গেটের বাইরে আর গেটের ভেতরে হচ্ছে 5 ইঞ্চি ডিফারেন্স, তার বেশি ডিফারেন্স তো নয়। গেটের বাইরে থাকলো আর গেট থেকে পেরোলো না, বিরাট কিছু পার্থক্য ঘটে গেল নাকি? আর একটা কথা বলি, সেটা হচ্ছে যাদবপুরে আপনারা দীর্ঘদিন ধরে, এই রাজ্যের প্রশাসন যাদবপুরে যা যা ঘটনা ঘটেছিল ঘটতে দিয়েছেন কেন? 2016 সালে বুদ্ধইনে ট্রাফিক জ্যাম দেখাতে গিয়ে টিচাররা মার খেয়েছিল কেন? একটু আগে একটা ছেলে দেখালেন কি ট্রিটমেন্ট নাকি দিয়েছিল, তারা ট্রিটমেন্ট দেওয়ার জন্য আছে। আচ্ছা, ওখানে বাবুল সুপ্রিয় যখন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী, তখন রাজ্য সরকার কি করছিল? কেন তাকে উদ্ধার করেনি? ওখানে যখন স্লোগান ওঠে ভারতীয় সাম্রাজ্যবাদ কাশ্মীর থেকে হাত গোটাও, কি করে রাজ্য সরকার? ওখানে যখন স্লোগান লেখা হয় উই সাপোর্ট গোর্খাস্থান, কি করে? ওখানে যখন স্লোগান তোলা হয় কাশ্মীর মাঙ্গে আজাদি, রাজ্য সরকার কি করছিল? এগুলো দেশদ্রোহিতা নয়? পরিষ্কার করে বলে দিচ্ছি, একটা কথা ব্রাত্যবাবু ঠিক বলেছেন, এতগুলো সমালোচনা করে বলছি, এই ঘটনা ঘটানোর সাহস উত্তরপ্রদেশে দেখাতে পারবে? এবং এটাও বলে দিয়ে যাচ্ছি, আজকে কট্টর কথাপন্থী হতে পারি আমি, তাও বলছি 2026 সালে আমি অনির্বাণকে বলে দিয়েছি, ওরা নাকি এবিভিপিকে জায়গা ছাড়বে না, নিজের জায়গা আগে দেখো, তারপরে এবিভিপির তোমার দয়ায় এবিভিপি বিজেপি কেউ নেই, এইটুকু বলে দিয়ে যাচ্ছি। ক্ষমতায় এলে না ওই যাদবপুরের ওই দেশবিরোধী শক্তিকে এই যে ট্রিটমেন্ট বললো, ট্রিটমেন্ট দিতে 1 ঘন্টা লাগবে। আমি উত্তরগুলো নেব, পর নেব, কারুর কথা শোনা যাবে না। আমি বলছি যে যে কথাগুলো বললেন যে 26-এ জিতলে যাদবপুর কেন, গোটা পশ্চিমবাংলাতেই অনেক অভিশাপ থাকবে, কিন্তু যাই হোক সেসব আশঙ্কা তো 70 বছর বাংলা পেরিয়েছি, আশা করছি আগামী 170 বছরে পেরোবে। তবে আমি একটা কথা বলছি, দেখুন এই আমি খুব ফ্র্যাঙ্কলি বলছি সুমনদা, ওই যে ছেলেটি আমি তাকে চিনি না, কিন্তু যখন বললো না যে বাবুল সুপ্রিয়কে যে ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল, কথাটা সত্যি কথা বলছি, এখানে বসে আমারও কানে লেগেছিল। কিন্তু আমি তোমায় বলছি যে ট্রিটমেন্ট দেওয়া শব্দটা যদি খারাপ হয়, তাহলে যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইক করে দেবো শব্দটা আরও খারাপ। তফাৎটা হচ্ছে এইটা একজন ছাত্র, একটা বাচ্চা ছেলে বলছে, আর ওইটা রাজ্যের বিরোধী দলনেতা বলছে, এইটা বা একজন দিলীপ ঘোষের মতো একজন পার্লামেন্টারিয়ান, মানে এক্স পার্লামেন্টারিয়ান বলছেন। এই হচ্ছে 2 নম্বর কথা। তবে আমি বলছি আজকে গোটা সন্ধ্যায় আমার সবচেয়ে ভালো লাগলো বাবুল সুপ্রিয়র একটা স্টেটমেন্ট, যে বাম অতিবামদের কোনো আদর্শ নেই, খালি ওনার আদর্শ আছে, তাই উনি বিজেপি থেকে তৃণমূলে চলে গেছেন। এখন আমি যাবো, আমি এদিকে এটা খুব দেখে স্বাভাবিক ভালো লাগছে, এটা দেখে বিমলদা ওখান থেকে বক্তব্য রাখতে গিয়ে যেহেতু বিজেপি নেতা আক্রমণটা তৃণমূলকে করলেন, অথচ উনি আক্রান্ত হলেন কিন্তু সিপিএম এর দ্বারা বা বামপন্থী। ভালো না খারাপ? এই যে বামরাম সমঝোতার যে ছবির কথা মুখ্যমন্ত্রী বারবার বিজেপিকে সমর্থন করলে যাই বলুন না কেন, পশ্চিমবঙ্গের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী কখনো কোনো সময় পুলিশ ঢোকানোর পক্ষপাতী নয়। এবং এই ঘটনা একটা ঘটনা জামিয়া মিলিয়াতে যে ধরনের ঘটনা বিজেপি ঘটিয়েছিল, সেই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গে ঘটুক, এটা আমরা চাই না কেউ। আমরা এই ঘটনা ঘটাবো না। আমরা বারবার বলছি যে আমরা যাদবপুর দখল করতে যাইনি, আমরা শুধু এজিএম করতে গেছি। আমি বলছি একটা রেজিস্টার্ড প্রতিষ্ঠান, চাইলে 1 ঘন্টায় দখল করে দিতে পারে। একটা রেজিস্টার্ড প্রতিষ্ঠান, তার একটা অনুমতি নিয়ে, সরকারি অনুমতি নিয়ে একটা জায়গায় অনুষ্ঠান করার অধিকার আছে কি? সেটা হচ্ছে একটা সংস্থা, তারা বুদ্ধইনে ট্রাফিক জ্যাম করতে গিয়েছিল পারমিশন নিয়ে, মেরে তাড়িয়ে দেওয়া হলো। তৃণমূল কংগ্রেস কি করেছে? দ্বিতীয় কথা, 2014 সালে মামলায় রায় ছিল যে গেটে পুলিশ রাখতে হবে,
প্রত্যেককে আইডেন্টিটি কার্ড দিতে হবে। বিচারপতি, তৎকালীন প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর এবং বিচারপতি বন্দ্যোপাধ্যায়, এই রাজ্য সরকার এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিচ্ছু শোনেনি। এরা ঘটনা ঘটতে দিয়েছে, বিজেপি আক্রান্ত হয়েছে, আনন্দ করেছে। এইটুকু বলে শেষ করো। জওয়াহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে কাশ্মীর মাঙ্গে আজাদি বলার পর কি ট্রিটমেন্ট হয়েছিল জানো তো? কোট আনকোট ওই ট্রিটমেন্ট আমাদের নাকার মুখের 2 ইঞ্চি তফাৎ, তাই বলে আমরা খাবারটা নাকে বুঝি না। এবার ক্যাম্পাসের ভেতর পুলিশের প্রশ্নটা এইখানে আসে যে নিরাপত্তা আমাদের প্রয়োজন দুষ্কৃতীদের থেকে, ছাত্রছাত্রীরা দুষ্কৃতী নয়, তাদের উপর ভরসা রেখে ব্রাত্যবাবু বা সুমন দা যারা তারা কি অন্যায় এবার আমার দাঁড়িয়ে থাকতে হবে, আমি আসবো সবার কাছে আসবো, কিন্তু সোজা কথা আপনাদের বলি, ইয়েস অর নো, একেবারে দুদিকের আমি আসবো দুদিকের বক্তব্যে হ্যাঁ এবং না। কেন? সেটা হচ্ছে যদি ক্যাম্পাসের মধ্যে একটা ভয়াবহ ক্রাইমের ঘটনা ঘটে, ক্রিমিনাল অফেন্স ঘটে, আমি খুন শব্দটা উচ্চারণ করতে পারি, যেরকম একটা ছাত্রের মৃত্যু হয়েছিল, আমি বলছি সেখানে পুলিশ ঢুকবে না, এটা যেমন আমি একমত, কিন্তু পাশাপাশি ক্যাম্পাসে কথায় কথায় পুলিশ ঢোকাটা, আমি বলছি সেটা না ঢোকানোটা আমি বলছি এটা কোনো ম্যাচো মানসিকতা নয়, এটা শিক্ষক সুলভ মানসিকতা, যে কথায় কথায় রাষ্ট্রের পুলিশ ক্যাম্পাসে ঢুকে গেল, এটাও আইডিয়াল নয়। পাশাপাশি আমায় বলতে হবে যে বাড়িতে বিক্ষোভ, আমি বলছি কালকে শিক্ষামন্ত্রীর বাড়ি ঘিরে বিক্ষোভ, কেন? বাড়িতে একা শিক্ষামন্ত্রী থাকে না, এবং আমাদের এই অবস্থান এখন নয়, অন্তত 2 দশক ধরে বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়ি পাম এভিনিউতে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি ওই রকম উত্তাল সময় 2011-র আগে নিয়েছিলেন, আমরা তীব্রভাবে এই অনুষ্ঠানে বিরোধিতা করেছিলাম, সেখানেই শেষ নয়। মুখ্যমন্ত্রীর বাড়িতে যখন আদিগঙ্গায় একটা কর্মসূচি হয়েছিল বাড়ি ঘেরাও, সেটার বিরোধিতা করেছিলাম, ঠিক ফর দ্য ভেরি সিম্পল রিজন সদরূপ যে কোনো মন্ত্রী মুখ্যমন্ত্রী একা বাড়িতে থাকেন না, তার বাড়িতে লোক থাকে। আমি একদম শোনো, এই প্রশ্নটা প্রথম কথা হচ্ছে, এই প্রশ্নটা করার অধিকার তোমার রয়েছে, তৃণমূল কংগ্রেসের নেই। তার কারণটা হচ্ছে ওনারা পদ দেখেছেন বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়ি থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে অভিষেক ব্যানার্জি বলেনি যে বিজেপি নেতাদের এবার বাড়ি বাড়ি ঘেরাও করা হবে, বলেছেন কিনা? এবার সেই দিন সন্ধ্যাবেলাতেও আমি সব করে তার প্রতিবাদ বললাম, তোমার মুখে মানায়, ওনাদের মুখে মানায় না। দ্বিতীয় কথা আমি এখানে বলছি, মানে মমতা ব্যানার্জির পরিবার হরিশ চ্যাটার্জি স্ট্রিটে সব প্লট কিনে রেখেছিলেন জানতাম, কিন্তু ব্রাত্য বসুও গোটা দমদম কিনে রেখেছেন জানি না। কালিন্দী মোড়ে বিক্ষোভ দেখিয়েছে, মানে ব্রাত্য বসুর বাড়িতে বিক্ষোভ হয়ে গেল, কেন হলো আমি জানি না, যেটা ওনারা বলার চেষ্টা করেছেন। আমি একটা কথা আমি বলছি, এক সুমনদা যে কথাটা বললেন না যে পুলিশ ঢোকানো ইত্যাদি আমরা সমর্থন করি না, কি জেএনইউর মতো ঘটনা এখানে ঘটেনি? গতকালের ওই ভিডিও আমরা, তুমিও দেখেছো, আমরা দেখেছি, হয়তো তোমরা দেখিয়েওছো, মেদিনীপুর কলেজে আমরা কি দেখলাম সুমনদা, একটা বাচ্চা মেয়েকে তুমি দেখো কি গা ঘিনঘিনে করা ব্যাপার, পুলিশ না ওই ফিল্ডিং আলোচনা করেছো, ক্যাচ নেওয়ার মতো করে গেটে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে বলছে নিয়ে আয়। একটা বাচ্চা মেয়েকে, কলেজের ছাত্রীকে মারতে 3-4টে তৃণমূলের গুন্ডা বার করে আনলো, যে মুহূর্তে গেট অব্দি আনলো, 4টে পুলিশ খপ করে ধরলো, ধরে মেয়েটাকে মারছে রাস্তায়। আরেকটা ভিডিও করে দিয়েছে যে ছাত্রছাত্রীদের গোলমালে এক তো নিষ্ক্রিয় ভূমিকা অধিকাংশ ক্ষেত্রে, যেখানে সক্রিয় ছাত্রছাত্রীদের দিকে লাঠি ছুটছে পুলিশ। কেন এই ছবি দেখবো? আমি আপনাকে যত সম্মান করি স্যার বলে কথা বলি, আমার খালি আপনার কাছে একটাই প্রশ্ন, যে আপনি তখন থেকে আজাদি আজাদি বলে যাচ্ছেন, আপনার আপত্তিটা কি অন্য কোনো আজাদিতে নাকি? যে ওই জেএনইউতে স্লোগান উঠেছিল মনুবাদ সে আজাদি, পিতৃবাদ সে আজাদি, আপনার আপত্তিটা ওই জায়গাটায়? কাশ্মীর মাঙ্গে আজাদিতে আপত্তি না, বলেছিল ভারত মেই আজাদি চাই, ভারত সে আজাদি নেই চাই, কিন্তু এইখানে আমার পরের প্রতিবেদন ওম প্রকাশ মিশ্র, তার বিরুদ্ধে আজকে পাঁচটা একেবারে পোস্টার ওম প্রকাশ মিশ্র। বেশ আফজাল গুরুর কথা বললেন, আফজাল গুরুকে শহীদ বলা পিডিবির সঙ্গে ওনারা 4 বছর সরকার চালিয়েছেন। এনিওয়ে আমি বলছি, আমরা মনে করি কাশ্মীর ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ ইন্ডিয়া, কাশ্মীর চিরকাল ভারতে থাকবে। এবার আপনি বলুন আমার সঙ্গে মনুবাদ সে আজাদি বলুন, মনুবাদ সে আজাদি কেন? তুমি কি আপনি মনুবাদের পক্ষে? তোমার কথাই চলবে। আমি বলছি কাশ্মীর ভারতে ভালো, মনুবাদ কাকে বলছি? কাশ্মীর একটা ব্যক্তি এবং তত্ত্বের দ্বন্দ্ব নিতে আমি যাব না। আমি এখান থেকে ওম প্রকাশ মিশ্রের সঙ্গে যা হচ্ছে দেখাবো। ওম প্রকাশ মিশ্র। প্রথমে শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙচুর, তারপর শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় এক পড়ুয়ার গুরুতর জখম হওয়ার অভিযোগ ঘিরে শনিবার থেকে উত্তেজনায় ফুটছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবার অধ্যাপক ওম প্রকাশ মিশ্রকে সাসপেন্ড করার দাবিতে পোস্টার পড়ল যাদবপুর ক্যাম্পাসে।
পাল্টা অন্তর্বর্তী উপাচার্যকে চিঠি দিয়ে নালিশ ঠুকলেন ওমপ্রকাশ মিশ্র। ওমপ্রকাশ মিশ্র যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক। শনিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ক্যাম্পাস থেকে বেরিয়ে যাওয়ার পর বিক্ষোভের মুখে পড়েন তিনি। তার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তোলা হয়। হুঁশিয়ারির পর এবার পিজি আর্টস বিল্ডিং জুড়ে ওমপ্রকাশ মিশ্রের নামে পোস্টার পড়ল। পোস্টারে কোথাও তাকে সাসপেন্ডের দাবি তোলা হয়েছে, কোনোটাই গো ব্যাক স্লোগান, আবার কোথাও তাকে ক্যাম্পাসে ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি পিজি আর্টস বিল্ডিং, এবং এখানেই ইন্টারন্যাশনাল রিলেশনসের দপ্তর রয়েছে, বিভাগ রয়েছে, এবং সেই বিভাগেরই অধ্যাপক কিন্তু ওমপ্রকাশ মিশ্র। আর এই ইন্টারন্যাশনাল রিলেশনসের যে বিভাগ, সেই বিভাগের সব জায়গাতেই কিন্তু দেখা যাচ্ছে যে ওমপ্রকাশ মিশ্রের নামে পোস্টার পড়েছে, গো ব্যাক ওপিএম স্টুডেন্টস অফ আইআর, কোথাও কোথাও তার নামে বিভিন্ন পোস্টার। এবং এই বিষয়ে নিয়ে ওমপ্রকাশ মিশ্র কিন্তু উপাচার্যকে একটি অভিযোগও জমা দিয়েছেন। এই পোস্টারগুলো গো ব্যাক ওপিএম ওমপ্রকাশ মিশ্রকে উদ্দেশ্য করেই দেওয়া, এবং কেন দিয়েছে? ওই দিনকে যখন এই সমস্ত ঘটনা ঘটছে তখন ওমপ্রকাশ মিশ্র উনি বেরিয়ে যেতে চাইছেন, তখন উনি গাড়ি থেকে বেরিয়ে দুজন ছাত্রীকে যেভাবে নিগ্রহ করেছেন, একজনকে ধাক্কা দিয়ে ফেলেছেন, আরেকজনের চুলের মুঠি ধরে ধাক্কা মেরেছেন, থাপ্পড় মেরেছেন, সেইটা একটা অধ্যাপক সুলভ আচরণ হতে পারে বলে আমরা মনে করি না। এই অধ্যাপক হিসাবে আর মানছি না, এবং ওনাকে আইআর বিভাগে উনি ক্লাস নিলে অন্য কোনো ছাত্রছাত্রীরা আর ক্লাস করবে না, সেটা স্টুডেন্টস অফ আইআর স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। পাল্টা ছাত্রদের বিরুদ্ধে অভিযোগ তুলে অন্তর্বর্তী উপাচার্যকে চিঠি দিয়েছেন ওমপ্রকাশ মিশ্র। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নস্যাৎ করে ওমপ্রকাশ মিশ্র লিখেছেন, তার নামে পড়া পোস্টার সরিয়ে তিনি যাতে নিজের অফিসে কোনো বাধা ছাড়াই ঢুকতে পারেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সেই ব্যবস্থা নেওয়ার আর্জিও জানিয়েছেন চিঠিতে। এই সমস্ত কিছু সাজিয়ে চলেছে। তো পুলিশে তো গেছে যে আমার গাড়ি তো নড়তেই দেয়নি, এক পা এগোয়নি, আমি তো নিজে আর কি নিগৃহীত হয়েছি। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে বলেছি, প্রফেসর ভাস্কর গুপ্তকে বলেছি, চিঠি লিখে জানিয়ে দিয়েছি যে আপনি ব্যবস্থা নিন, যারা এই সমস্ত পোস্টার লিখেছে পোস্টারগুলি সরান। দ্বিতীয় হচ্ছে যে আনহিন্ডার্ড অ্যাক্সেস এনশিওর করুন, আর যারা এই সমস্ত দুষ্কর্ম করছে তাদেরকে চিহ্নিত করুন, তাদেরকে ব্যবস্থা নিন। সর্বত্র আসলে সিসিটিভি লাগানোর প্রয়োজনীয়তা রয়েছে। শনিবারের ঘটনার পর থেকে এখনো অবধি বিশ্ববিদ্যালয়ে যাননি অন্তর্বর্তী উপাচার্য ভাস্কর গুপ্ত। আমরা এসেছিলাম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ভাস্কর গুপ্তের বাড়িতে, কিন্তু তিনি আজ কোনো রকম কথা বলতেই চাইলেন না। তিনি পরিষ্কার জানিয়ে দেওয়া হলো তার বাড়ির তরফে যে তার শারীরিক অবস্থা খারাপ, তিনি কোনো কথাই বলবেন না সংবাদ মাধ্যমের সাথে। সব মিলিয়ে জটিলতা কাটার কোনো লক্ষণ আপাতত চোখে পড়ছে না। কৃষ্ণেন্দু অধিকারী, অনির্বাণ বিশ্বাস ও ব্রতদীপ ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। অভিজিৎবাবু, এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন এবং মান এবং সবথেকে বড় কথা যে সুনাম, সেটা ধরে রাখার ক্ষেত্রে আশু কর্তব্য কি? প্রথমত যে ভিডিওগুলো সমস্ত বেরিয়েছে কদিন ধরে, কোনোটাই যাদবপুরের সুনাম বাড়াচ্ছে না, এক নম্বর। দু নম্বর হচ্ছে যে অধ্যাপক ধরুন ভাস্কর গুপ্ত অপমানিত হয়েছেন, উনি অত্যন্ত শ্রদ্ধেয় অধ্যাপক। যারা করেছে তারা দুষ্কৃতী, তারা ছাত্র নয়, আমি তাদের ছাত্র বলে মনে করি না। এবং আমার কথা হচ্ছে যে পরিস্থিতিতে এইটা চলছে এবং অধ্যাপকদের নিগ্রহ করার যে মানসিকতা তৈরি হচ্ছে, এবং সেটা যদি অন্য বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে, সেটা কিন্তু অত্যন্ত দুঃখের এবং লজ্জার। আপনি যে বললেন না যে ওনাকে হচ্ছে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে বা এটা নিয়ে আপনি দুঃখ প্রকাশ করছেন, ভাস্কর গুপ্তকে গো ব্যাক না, আমি বলছি ওমপ্রকাশ মিশ্র কথাটা। ওমপ্রকাশ মিশ্র কথা আমি বলছি না, কোনো পলিটিক্যাল অভিযোগটা আরো মারাত্মক, সেটা হচ্ছে উনি আহত ছাত্রকে দেখতে গিয়ে নিগৃহীত হয়েছেন। মানে উনি ওনাকে নিগৃহীত একেবারেই করা হয়নি, ওনাকে এটা বলা হয়েছে যে আপনার উপস্থিতিতে ভাইস চ্যান্সেলর ভিডিও ফুটেজ একজন ছাত্রকে ভিডিও ফুটেজ ক্যাম্পাসের মধ্যে আপনারা চালিয়ে দেন, ওনাকে সেই প্রশ্নটাই আপনারা চালিয়ে দেন। আমরা কোনো নিগ্রহ বা কিচ্ছু আমরা করিনি। আমি শেষ করি, এখানে সব শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা চলছে, গন্ধ বেরোবেই। আমি প্রথমেই যেটা বলি, ওমপ্রকাশ মিশ্র আমার সঙ্গে আমার হাজার মতভেদ থাকতে পারে, তার বিশ্ববিদ্যালয়ে তার কর্মক্ষেত্রে তাকে ঢুকতে দেওয়া হবে না, বা এরকম স্লোগান এরকম পোস্টারিং এর আমি তীব্র বিরোধী। সুতরাং অবিলম্বে ওগুলো ওটা প্রমাণ করতে হবে, ওটা প্রমাণ করতে, উনি যদি অন্যায় করেন নিশ্চয়ই সাজা হবে, কিন্তু তাকে তার জায়গায় ঢুকতে দিতে হবে। এক, দ্বিতীয় কথা যেটা একটু আগে একজন ছাত্রীকে নিগ্রহ করা অধ্যাপকের ক্লাস আমাদের বিশ্ববিদ্যালয়ে কিভাবে যাদবপুরে পঠন পাঠন ঠিক হয় 2014 সালের মামলার অন্তর্বর্তীকালীন রায়ের প্রেক্ষাপটে বলি। এক,
সেখানে অ্যাডিকুয়েট নিরাপত্তার ব্যবস্থা কিভাবে হবে সেটা কর্তৃপক্ষ ঠিক করবে। দ্বিতীয় কথা হচ্ছে ডেফিনেটলি অবিলম্বে নির্বাচন করতে হবে, কিন্তু লিংডো কমিশনের সুপারিশ মানে যেখানে পরিষ্কার করে বলা আছে বহিরাগতদের শিক্ষা প্রতিষ্ঠানে ঢোকা বন্ধ করতেই হবে। আমি যাবো, আমি একটু চোরে চুরি করলে টাকা দেওয়া হবে না, এসএফআই এর তরফ থেকে ডেপুটেশন দেওয়া হয়েছিল, সেই ডেপুটেশনের ছবি পর্যন্ত রয়েছে। ডেপুটেশন দিয়ে বেরিয়ে সে ওমপ্রকাশ মিশ্রকে আক্রমণ করেছে। আমার কথা হচ্ছে, আপনি ওমপ্রকাশ মিশ্রকে পছন্দ করুন অপছন্দ করুন, তাকে শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে, তাকে আমরা সামনে থেকে দেখেছি, আমরা আই উইটনেস, গায়ে হাত দেওয়া হয়েছে। আপনি বলুন তো কি প্ররোচনা ছিল? ভাস্কর গুপ্ত যখন রাত্রিবেলা কেবিসিতে ছাত্রটিকে দেখতে গেছে তখন তার পাঞ্জাবি ছিঁড়ে দেওয়া হয়েছে। কি প্ররোচনা ছিল? একটা প্ররোচনা দেখা যে ওয়েব গ্রুপের তরফ থেকে কোনো প্ররোচনা দেওয়া হয়েছে তাদের। সবাই কথা বললে কেউ শুনতে পাবে না। আমি দ্রুত আজকের ঘটনায় আসবো, যে আজকে তৃণমূলের শিক্ষক সেল রাস্তায় নেমেছিল, আমি তারপর আবার আলোচনায় ফিরবো। প্রতিবেদন। শিক্ষামন্ত্রীর ওপর হামলা, শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় ছাত্রের জখম হওয়ার গুরুতর অভিযোগ, আর তা ঘিরেই সম্মুখ সমরে বাম ও তৃণমূল। মঙ্গলবার প্রতিবাদ মিছিল করে তৃণমূলের একাধিক শিক্ষক সংগঠন। যাদবপুর 8B বাসস্ট্যান্ড থেকে শুরু করে মধুসূদন মঞ্চ পর্যন্ত ধিক্কার মিছিলে হাঁটেন সংগঠনের সদস্যরা। যাদবপুর 8B বাস স্ট্যান্ডে এখানে দেখতে পাচ্ছ তৃণমূল কংগ্রেস শিক্ষা সেল, যার মধ্যে ওয়েব কুপা আছে, শিক্ষাবন্ধু সমিতি আছে, আরও অনেকগুলি সংগঠন রয়েছে। তারা আজকে মিছিল করছেন এবং এখানে লেখা রয়েছে যে শিক্ষামন্ত্রীর ওপর এবং অন্যান্য অধ্যাপকদের উপর যাদবপুর বিশ্ববিদ্যালয় বাম ও অতিবাম ছাত্রছাত্রীদের বর্বরোচিত এবং ন্যক্কারজনক আক্রমণের বিরুদ্ধে ধিক্কার মিছিল। আমাদের মাননীয় ব্রাত্য বসু মহাশয়ের উপরে 1 মার্চ যেভাবে সংগঠিতভাবে পরিকল্পিতভাবে এই বাম অতিবামরা যেভাবে আক্রমণ নামিয়ে এসছে, খুনের যে ছক এসেছিল, তার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষকরা একত্রিতভাবে ধিক্কার মিছিলে হাঁটছে। হঠাৎই একদল ছাত্র ঢুকে যে কাণ্ড করেছে সেটা ছাত্র সুলভ নয়। আক্রমণ করা, অধ্যাপকদেরকে আক্রমণ করা, নিগ্রহ করা, শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙচুর সহ তাকে শারীরিক নিগ্রহ করা, তা সেই ঘটনাটাকে আমরা নিন্দা করছি। অন্যদিকে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন, শনিবারের ঘটনায় ছাত্রদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, শিক্ষামন্ত্রীর গাড়িতে জখম ইন্দ্রানুজ রায়ের চিকিৎসার খরচ বহন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় যাদবপুরের আন্দোলনকারীরা। এখনও পুলিশ ব্রাত্য বসু এবং তৃণমূলের গুন্ডাদের নামে অভিযোগ জানাতে গেলে নিচ্ছে না। ব্রাত্য বসু গাড়ি চাপা দিয়ে চলে গেল, তাদের বিরুদ্ধে কোনো মামলা করা হলো না। মিথ্যে মামলায় অভিযুক্ত সমস্ত সাথীদের ওপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ব্রাত্য বসুর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় পরিসরে ছাত্রছাত্রীদের ওপর দিয়ে নির্মমভাবে গাড়ি চালিয়ে দেওয়ার অপরাধে হিট অ্যান্ড রান এবং খুনের চেষ্টা সহ যথোপযুক্ত ধারায় এফআইআর করতে হবে। যাদবপুর কাণ্ডের প্রতিবাদে পথে নামে সিপিএম। প্রতিবাদ করা ভয় পাচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে অন্যায় করেছে মন্ত্রী, তাকে গ্রেপ্তার করতে হবে, তাকে পদত্যাগ করতে হবে, তাকে স্যাক করতে হবে। কেন মিথ্যা মামলা ছাত্রদের উপর করা হয়েছে, সব প্রত্যাহার করতে হবে। বিরোধী দলনেতাকে ঢুকতে দেবেন না যাদবপুর ইউনিভার্সিটির আন্ডারে, ভেতরে রাজ্যপালকে ঢুকতে দেবেন না, শিক্ষামন্ত্রীকে ঢুকতে দেবেন না, এটা কোনো সংস্কৃতি নয়। একসময় এরা উপাচার্যকে খুন করেছিল। এই সংস্কৃতি শেষ হওয়া দরকার, কিন্তু তৃণমূল কংগ্রেস এই সংস্কৃতিকে ব্যবহার করে ভোটের সময় নো ভোট টু বিজেপি এদের দ্বারা পরিচালিত করেন এবং বিজেপিকে হারানোর চেষ্টা করেন। সব মিলিয়ে রাজনৈতিক উত্তাপ চরমে। ব্রতদীপ ভট্টাচার্য, উজ্জ্বল মুখোপাধ্যায় ও বিজেন্দ্র সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ। না দেখুন, আমি এতক্ষণ ধরে আলোচনা চুপচাপ বসে শুনছিলাম। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত মূল আলোচনায় আমরা গেলাম না যে 7টা এফআইআর হয়েছে, তার জায়গায় 8টা যদি এফআইআর, 8 নম্বর এফআইআরটা ওই ইন্দ্রানুজের অভিযোগের পরিপ্রেক্ষিতে হতো, তাতে কি অসুবিধা হতো আমার জানা নেই। দ্বিতীয় হচ্ছে যে যাদবপুরের ভিসি আক্রান্ত হয়েছেন, সেটা কিন্তু ইউনিভার্সিটির ক্যাম্পাসের বাইরে। তার মানে এই ঘটনা ঘটার পরেও যাদবপুর থানার পুলিশ
তাদের আইন শৃঙ্খলা রক্ষার প্রশ্নে যে তারা কতটা ব্যর্থ সেটা পরিষ্কার হয়ে যায় যে ভিসিকে ইভেন রাত্রিবেলায় ভিসিকে আক্রান্ত হতে হয় তখন। ফলে আসলে যে এই রাজ্যে আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ সেটা কিন্তু আমরা বাদিকের ছেলে করতে পারে সেই পুলিশ ইন্দ্রানুজের অভিযোগের ভিত্তিতে বা তাদের আরেকটি এফআইআর করতে পারে না। পুলিশ মন্ত্রীকে দিতে হবে। বাংলার মানুষ দেখছে পশ্চিমবঙ্গের হাজার হাজার দরিদ্র পরিবার থেকে উঠে আসা ছেলেরা মেধা এবং উচ্চশিক্ষার জন্য সারাদিন কোথায় ছিলে? কালকে সন্ধ্যেবেলা হঠাৎ করে গেট টপকাতে গেলে তুমি জানো হয়তো সারাদিন উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল, 11 পরীক্ষা ছিল। আমাদের ছেলেদের 4 নম্বর গেটের সামনে থেকে বাবা মা কিস্তি করবে, পরীক্ষার সময় মিছিল করে যাদবপুরে কি পরীক্ষা হচ্ছিল? যাদবপুর তো ইউনিভার্সিটি, জানো না রাস্তা দিয়ে যে ছাত্ররা পরীক্ষা বলছি, আমি যেটা বলছি আমার একটু বলার জায়গা আছে 1 মিনিট, যে হাজার হাজার ছেলেরা পড়তে আসে, যে প্রতিষ্ঠান ছেলেমেয়েরা পড়তে আসে, সেইখানে কেন যাদবপুর র্যাগিং এর আতুর ঘরে পরিণত হবে? দ্বিতীয় বিষয়, এই সমস্ত সমস্যার সমাধান একটাই হতে পারে, লিঙ্গ কমিশনের সুপারিশ মেনে ভোট হয়। বামপন্থীর 75% বহিরাগত ফুটে যাবে, কাউন্টার পাঠায় না। উনি ওয়েব কুপার ওই দিনের মিটিং এ ছিলেন এবং পদাধিকারী। এই ভাইও বললেন লিঙ্গ কমিশন কেমন। আমি জিজ্ঞেস করছি, লিঙ্গ কমিশনটা তো পশ্চিমবাংলায় তৈরি হয়নি, গোটা দেশে। তাহলে তো লিঙ্গ কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী গুজরাটেও ভোট হওয়া উচিত, ইউপিতেও ভোট হওয়া ছাত্র সংসদ, হয় না তো? এই গেল এক। দ্বিতীয় কথা হচ্ছে সুকান্ত মজুমদারের ওই দুটো রাজ্যে ছাত্র সংসদ ভোটই হয় না। দ্বিতীয় কথা হচ্ছে সুকান্ত মজুমদার যে কথাটা বললেন, উনি এটা বলাতে আমি অবাক নই, কেননা উনি মানে দলীয়ভাবে বিজেপির নেতা, কিন্তু কদিন আগে আমরা মিডিয়াতেই খবর দেখছিলাম যে উনি শিক্ষক হিসেবে উনি আবার বেবকুপা করতেন। সুতরাং ওনার জায়গা থেকে এই বারবার করে বলছি, আমি ওখানে উপস্থিত ছিলাম না, যেমন আমরা অনেকেই ছিলাম না, কি ঘটনা ঘটেছে না ঘটেছে জানি না, কিন্তু 100 বার এটা হয়তো বলার জায়গা রয়েছে যে ছাত্রদের হয়তো অত্যুৎসাহে কিছু জিনিস তারা একটু নিয়ন্ত্রণ করতে পারলে ভালো হতো, কিন্তু বারবার এখানে আমাদের যে তারপরে যদি কোনো ছাত্রের ওপর দিয়ে সরকারি গাড়ি চলে যায়, তারপরে সরকারের ভূমিকাটা এখানে অনেক প্রধান হয়ে যায়, ছাত্রদের 2-4টে ছোটখাটো ভুলভ্রান্তি বা একটু চিৎকার তখন গৌণ হয়ে যায়। আমি একদম একাডেমিক দুটো পয়েন্ট তুলবো, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে 2014 সালের পর থেকে ক্রমাগত ইউজিসি গ্র্যান্টগুলো ক্রমশ কমে গেছে। এই যে ধরুন যাদবপুর বা পশ্চিমবঙ্গের রাজ্য সরকার ঘোষিত বিশ্ববিদ্যালয়গুলো, সেই বিশ্ববিদ্যালয়গুলোতে ক্রমাগত হারে ইউজিসির গ্র্যান্ট প্রায় নেই বললে চলে, পুরোটা রাজ্য সরকারের ফান্ডিং এ চলছে। এবং যে ইউজিসি ড্রাফট রেগুলেশন সব জায়গায় ওই আমাদের এখন ইউজিসির মাথায় যিনি জগদীশ কুমার বসে রয়েছেন, প্রাক্তন জেএনইউ এর ভিসি, যিনি বলেছিলেন যে বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা ট্যাঙ্ক বসানো উচিত, সেই ধরনের ভিসি নিয়োগ করতে চাইছে কেন্দ্র। আর তৃতীয়ত আমি বলছিলাম না যে অন্তর্বর্তীকালীন ভিসি একবারে পূর্ণ সময়ের ভিসি রাজ্যপাল এখানে পড়ে আছে, রাজ্যপাল চতুর্থ নম্বর প্রশ্নের উত্তরটা আমায় দিন। সেটা হচ্ছে 8 বছর অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে এবং 6 বছর যাদবপুরে কেন শিক্ষা নির্বাচন হবে না? আমি এই প্রশ্নের উত্তর এখানে দেব না। সেই রেজিস্টার প্রতিষ্ঠানের সভাপতি বা তাদের অধ্যাপক কুলের বিরুদ্ধে হাত তোলা জায়গায় তাদের গালিগালাজ করা যায় না না না, কিন্তু এই রাজ্যে কেন ছাত্র সংসদ নির্বাচন হবে না? আমি আপনাকে ওয়েব কুপার প্রতিনিধি হিসেবে প্রশ্নটা করিনি। আমার বক্তব্য খুব পরিষ্কার, সেটা হচ্ছে বছরের পর বছর পশ্চিমবঙ্গের মতো একটা রাজনীতি সচেতন রাজ্যে কেন, এবং ভাবুন যারা আজকে রাজ্য রাজনীতির দাপটের সঙ্গে শাসন করছে তাদের মধ্যে 90% ওই ছাত্র আন্দোলন করে ছাত্র রাজনীতি করে উঠে আসা।
তাহলে আজকের এই ছেলেগুলো আমার ডান দিকে বসতে পারে, বাঁ দিকে বসতে পারে, কিন্তু সেই ছেলেগুলো কেন সেই সুযোগটা পাবে না? কেন একটা ছাত্র সংসদ নির্বাচন হবে না? ভদ্রলোক বেঁচে উত্তর দিতে পারবেন না, কিন্তু কথাটা খারাপ কিছু বলছি না। একবার সুব্রত মুখার্জির সঙ্গে একটা সেমিনারে পুরসভার ভোট হচ্ছে, পঞ্চায়েত ভোট হচ্ছে, বিধানসভা হচ্ছে, লোকসভা হচ্ছে, ছাত্র আমি সংসদ সুব্রত হচ্ছে না। মুখার্জিকে জিজ্ঞেস করেছিলাম 1973 পশ্চিমবঙ্গ পঞ্চায়েত অ্যাক্ট, তো আপনি তখন পঞ্চায়েত মন্ত্রী হয়েছিল, আপনি নির্বাচন করলেন না, তারপরে সিপিএম ওটাতে 34 বছর ফুল ফোটালো, কারণটা কি? বলে কি বলবো, মানুদা তো নির্বাচন করতে দিল না, বলে করলে তো তোরা মারপিট করে মরবি। এখন তৃণমূল বুঝে গেছে ইলেকশন মানে লাশগুলো নিজেদের মধ্যেই পড়বে, সেই জন্য নির্বাচন করছে। আমি ওই কারণেই বলছি সুমন, যেটা করতে হবে নির্বাচন করতে হবে, লিঙ্গ কমিশনের সুপারিশ মেনে। আমি বলছি সুমন বন্দ্যোপাধ্যায় ওয়েব কুপাতেও তো নির্বাচন হচ্ছে, মুখ দেখে তো চেয়ার দিচ্ছে না। আমি খালি ওনার সাথে বিমল বাবুর সাথে একটা কথা যোগ করছি এখানে, এক হচ্ছে সেইটা ডেফিনেটলি মারামারি শনিবারের ঘটনাগুলো হচ্ছে না। আমি জাস্ট বলি উত্তরটা দিয়ে বিমল বাবুর সাথে আমি খালি একটা কথা যোগ করছি। না 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 আমি বিমল বাবুর সাথে খালি একটা কথা যোগ করছি। এক, উনি যেটা বললেন মারামারি, এটা একটা বড় কারণ, এবং দ্বিতীয় কারণ হচ্ছে সুমনদা, স্টুডেন্টস ইউনিয়ন ভোট বন্ধ বলে কিন্তু স্টুডেন্টস ইউনিয়নের ফান্ড বন্ধ এমন নয়। আমি এটাই বারবার বলছি, কোটি কোটি টাকার দুর্নীতি, কোনো কলেজে ভোট হচ্ছে না, নির্বাচিত ছাত্র সংসদের বদলে তৃণমূল ছাত্র পরিষদ গোটা ইউনিয়নের লক্ষ লক্ষ টাকা ইউনিয়ন ফান্ড থেকে এবং তার সঙ্গে স্পন্সরশিপের নামে আরো কয়েক কোটি টাকা নিয়ে তারা হচ্ছে করছে। সুমন, আমি সরাসরি ছাত্র রাজনীতির সাথে যুক্ত, আমি একটা কথা বলতে চাই। হচ্ছে না, নালে সন্ধ্যাবেলা ইউনিভার্সিটি যায় থেকে আজকে সন্ধ্যাবেলা কি করতে গেছিলে কালকে? এটা এই খালি আমার খালি এইটাই একটা সন্ধ্যা আমরা আজকে তৃণমূল সারাদিন কি বলতে দাও, বলো বলো। বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, দুদিন পর নাতি মুতির মুখ দেখবে, তারা আজকে তৃণমূল ছাত্র পরিষদের পুরোটা এবিভিপি বনাম এসএফআই, আর এই আলোচনা আমি চলতে দেবো না। আমি প্রত্যেককে থামালাম। আবার এক প্রশ্ন, আচ্ছা বিচিত্র কথা শুনছি, সেটা হচ্ছে এই রাজ্যে নাকি, প্লিজ শতরূপ সুমনদা প্লিজ প্লিজ, হলো তো আমি বলছি খুব পরিষ্কার, যারা তোমরা প্রভোগ করেছো, আমরা মিছিল করে শুভব্রত, এটা ব্যক্তিগত দরজার জায়গা নয়, শুভব্রত এবং শতরূপ দুজনকেই থামালাম, দুজনের মাইক অফ করে দেওয়া হোক। আমি পরিষ্কার বলছি যে যারা বলছেন, এই কুযুক্তিটা দিচ্ছেন যে অশান্তি হতে পারে সেই জন্য নাকি ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না, আমাদের রাজ্যে কোন নির্বাচনটা অশান্তি ছাড়া হয় বলুন তো? পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে সমবায়, লাইব্রেরির নির্বাচন, সেখানেও অশান্তি হয়, সেখানেও পুলিশ পোস্টিং দিতে হয়। আমি বলছি চিকিৎসকদের সংগঠন, চিকিৎসক যারা ভোট দেবেন তাদের থেকে পুলিশের সংখ্যা বেশি। তো এই তো বিধানসভা থেকে লোকসভায় প্রত্যেকটা নির্বাচনে অশান্তি হয়, তো সেই নির্বাচনগুলো বন্ধ আছে। সুতরাং অবিলম্বে, আমি আবার বলছি, শনিবারের ঘটনার সঙ্গে আমি এটা এক করে দেখছি না, কিন্তু একটা গণতান্ত্রিক রাষ্ট্রের, গণতান্ত্রিক রাজ্যে কেন ছাত্র সংসদ নির্বাচন হবে না, এই প্রশ্ন আমরা আগেও তুলেছি, আজকেও স্পষ্ট তুললাম। কিন্তু আপনারা কি বলছেন? আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট, সঙ্গে সুমন@IAM সুমন দে। প্রচুর মন্তব্য, দ্রুত একটা মন্তব্য নিয়ে নিই। অচিন্ত বিশ্বাস, তিনি লিখছেন, শিক্ষামন্ত্রী দুঃখ প্রকাশ করছেন, অথচ তার দল গাড়ি চাপার তত্ত্ব খারিজের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সুভাষ ঘোষাচার্য লিখছেন, জখম ইন্দ্রানুজকে নিয়ে নানাবিধ বক্তব্য ও তত্ত্ব হাজির করে দোষ কালনের চেষ্টা হচ্ছে। বিপ্লব সরকার লিখছেন, এবিভিপি, তৃণমূল সবাই এই সুযোগে যাদবপুরে ঢোকার রাস্তা খুঁজছে। সপ্তর্ষি চক্রবর্তী লিখছেন, শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলা এবং ছাত্রের আহত হওয়া দুটোই সমান নিন্দনীয়। কল্লোল হাজরা লিখছেন, যারা আহত হলো তাদের বিরুদ্ধেই মামলা।
এটা বিস্ময়কর। অবশ্য এই বিস্ময় শুধুমাত্র এই ঘটনায় হয়েছে তা নয়, এ রাজ্যে এইরকম বিস্ময় আমরা বহুবার দেখেছি, নিজেদের জীবন দিয়ে দেখেছি। কিন্তু ঠিক এইখানে আমার পরের প্রতিবেদন আপনাদের সামনে রাখবো, সেটা হচ্ছে যে আজকে কল্যাণী বিশ্ববিদ্যালয় চত্বর যাদবপুর কাণ্ডের প্রতিবাদে এসএফআইয়ের কর্মসূচি ছিল, আবার উত্তপ্ত হয়ে উঠল। কেন? প্রতিবেদন বলবে। তুমুল ধস্তাধস্তি, মারপিট, জামা ধরে টানাটানি, গালিগালাজ। যাদবপুর কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার এসএফআই এর কর্মসূচির আগে এভাবে উত্তপ্ত হয়ে উঠল কল্যাণী বিশ্ববিদ্যালয় চত্বর। দুপুর 1:30 নাগাদ কল্যাণী বিশ্ববিদ্যালয়ে কর্মসূচি ছিল এসএফআই এর। তার আগেই তৃণমূল ছাত্র পরিষদ হামলা চালায় বলে অভিযোগ। এক এসএফআই সদস্যকে রীতিমতো তাড়া করে এভাবে মারধর করা হয়। অশান্তি এড়াতে আগে থেকে ক্যাম্পাসে উপস্থিত ছিলেন ডিআইবি অফিসাররা। অভিযোগ, গন্ডগোলের ছবি তোলায় তাদের উপরেও চড়া হয় টিএমসিপি। তৃণমূল ছাত্র পরিষদের বহিরাগত, বিশ্ববিদ্যালয়ে গোটা 3-4 আর বাকি সব বহিরাগত আক্রমণ কি করলো? এসে আমাদের কমরেডদেরকে এখানে বসেছিল ছাত্ররা, ক্লাস সেরে এসে চা খেতে এসেছে, কেউ আমাদের সাথে কথা বলছে, তাদেরকে অতর্কিতভাবে আক্রমণ করলো। তাদেরকে কিল, চর, ঘুষি, লাথি, অশ্রাব্য ভাষায় গালাগাল। যারা স্টুডেন্ট, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ভ্যালিড স্টুডেন্ট, তারা বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করে, তাদেরকে প্রথমে মারা হয় এবং তাদের রীতিমতো মাটিতে ফেলে লাথি মারে, চর মারে। এখানকার যিনি সিপিএম এর 2021-এর প্রার্থী ছিলেন সবুজ দাস, নাম করে বলছি সবুজ দাস, তিনি আক্রমণ করেন। এসএফআই এর মিছিল ঘিরে এদিন ধুন্ধুমার পরিস্থিতি হয় হাওড়া ময়দান চত্বরে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কুশপুতুল পোড়াতে গেলে বাধা দেয় পুলিশ। এরপরই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় আন্দোলনকারীদের। পুলিশ লাঠি উঁচিয়ে সরিয়ে দেয় তাদের। অসুস্থ হয়ে পড়েন এসএফআই এর জেলা সম্পাদক সৌরভ মণ্ডল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের মেন গেট থেকে কলেজ স্ট্রিটের 4 রাস্তার মোড় পর্যন্ত মিছিল করে এসএফআই। দক্ষিণ 24 পরগনার বারুইপুরেও মিছিল ও পথ অবরোধ করে সিপিএম এর ছাত্র সংগঠন। সুজিত মণ্ডল, সুনীত হালদার, রঞ্জিত হালদার, এবিপি আনন্দ।